গত রবিবার আপনারা শুনেছেন গর্ভসর্বর প্রথম পর্ব। আজ শুনবেন অন্তিম পর্ব। শুরু হচ্ছে আজকের গল্প, সমজা দাসের কলমে মেডিকেল থ্রিলার গর্ভসর্বর অন্তিম পর্ব। মাই গড, এবার আমি সবটা বুঝতে পারছি। সেজন্য তোমরা আমাকে এখানে ধরে এনেছো, তাই তো? অবৈধভাবে ওদের অ্যাবর্ট করার জন্য। জেনে রাখো, আমি কিন্তু সেটা কখনো করব না। সায়ন্তিকা ও তার সঙ্গী দুজনেই চুপ করে রইল কিছুক্ষণ। তারপরে সায়ন্তিকা বলল, সেটা একটা কারণ বই কি। আমরা চেয়েছিলাম, আমরা সবাই চেয়েছিলাম যে আপনি নিজের চোখে সব দেখুন, এদের অবস্থা সম্পর্কে আপনি জানুন। আপনি তো একজন দক্ষ চিকিৎসক, যদি অন্য কোনোভাবে এদের সাহায্য করা যায় তাহলে সেটা আপনি করতে পারবেন, কিন্তু এটাই একমাত্র কারণ নয়। আর কি কারণ থাকতে পারে? আর কি করাতে চাও তোমরা আমাকে দিয়ে? বিশেষ কিছু নয়, আপনাকে বাঁচাতে চাই। ইয়োর লাইফ ইজ ইন ডেঞ্জার ডক্টর মিত্র। এখানে আপনাকে উঠিয়ে নিয়ে না এলে আপনি আজ আর বেঁচে থাকতেন না। ভিড়ের মধ্যে গুলি একবার ফসকায়, কিন্তু বারবার নয়। পলাশকে ভীষণ উত্তেজিত দেখাচ্ছে। রাত 11টা বাজে। পরদিন সকালের অপেক্ষায় না থেকে সুশোভনের বাড়িতে চলে এসেছে সে। সুশোভন বাড়িতেই ছিলেন, নিজের ঘরে বসে টিভি দেখছিলেন। পলাশকে সেই ঘরে নিয়ে এসে বসিয়েছেন। বসো বসো, একটু কফি খাও। রাতে খেয়েছো কিছু? আমি খেয়েছি স্যার। তা হোক, কফি খাওয়া যেতেই পারে। তুমি খেলে আমারও একটু খাওয়া হবে। আমিই বানাবো, খেয়ে দেখো। এত রাতে এসে আপনাকে ডিস্টার্ব করলাম স্যার, আসলে আমি... আরে অত লজ্জা পেতে হবে না, বসো, আমি আসছি এখনই। সুশোভন বেরিয়ে যেতে পলাশ ঘরের চারদিকে দৃষ্টি বোলালো। ছোট ঘরটি নিরাভরণ। একটি খাট, গোদরেজ কোম্পানির ধূসর রঙের স্টিলের আলমারি, একটি কাঠের টেবিল আর চেয়ার, দেওয়ালে লাগানো টিভি। দেখেই বোঝা যায় নতুন লাগানো হয়েছে। এর বেশি আর একটিও আসবাব নেই। টেবিলের ওপর স্ত্রীর ছবি আর একটা ফ্যামিলি ফটোগ্রাফ। সুশোভন কম বয়সে বেশ সুদর্শন ছিলেন, ছবি দেখে বোঝা যায়। ছবিতে স্ত্রীর সঙ্গে কোনো সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন তিনি, সঙ্গে দুটি বাচ্চা ছেলে। বড়টির বয়স বছর 10 হবে, ছোটটি বড়জোর 4 কি 5। স্যারের পরিবার সম্পর্কে কিছুই জানে না পলাশ। শুধু এইটুকুই জানে কবছর আগে তার স্ত্রী বিয়োগ হয়েছে। অফিসে নানান কাজে সারাদিনের ব্যস্ততার মধ্যেই কাটে। আজ এখানে এসে নিজের পরিসরে স্যারকে দেখে মনে হচ্ছে মানুষটি বোধহয় কিছুটা একা। সুশোভন ট্রেতে করে 2 মগ কফি নিয়ে ঢুকলেন। বিছানার ওপর থেকে টিভির রিমোটটা তুলে টিভিটা বন্ধ করে দিলেন। আরে টিভি দেখার অভ্যাসই নেই, বৌমা জোর করে কিনে ঘরে বসিয়ে দিয়েছে। যত বলি আমি টিভি দিয়ে কি করব, পুলিশের চাকরি নিচ্ছে, আমার সময় কোথায়? কিন্তু কথা শুনলে তো। ভালোই তো, এই তো এখন দিব্যি সময় কেটে যাচ্ছে। নিউজ চ্যানেল দেখলেও কিছুটা সময় কাটে। আরে নাতি বাড়ি থাকলে তো টিভি দেখতেই দেয় না আমাকে। নিজেদের ঘরে এত বড় টিভি, সেটা ছেড়ে আমার টিভিতে বসে সব সময় কার্টুন দেখবে। রাতে ওর মা টেনে হিচড়ে শুতে না নিয়ে গেলে সে কিছুতেই যাবে না। আর ছেলে বৌমা এক আত্মীয়ের বিয়েতে গেছে কদিনের জন্য। আপাতত তাই আমি একা, তাই একটু শান্তি। যাকে কফিটা খেয়ে বলো দেখি কেমন হয়েছে। এ বাড়িতে না এলে সুশোভনকে এভাবে চেনা হতো না পলাশের। অফিসে তিনি পলাশের বস, দক্ষ পুলিশ কর্মী। বাড়িতে সুশোভন স্নেহময় পিতা, দাদু, ঠিক পলাশের বাবার মতো। কফির মগে চুমুক দিল পলাশ। কফিটা সত্যিই ভালো হয়েছে। এবার বলো, কি বলতে ছুটে এসেছো? স্যার, সজল স্যারের কাছ থেকে মনোজ মজুমদারের কল রেকর্ডটা চেয়েছিলাম। রাতে অফিস থেকে বেরোবো তো তখন উনি আমায় দিলেন।
গত 2 মাসের কল রেকর্ড ছিল স্যার। তখন আমি নিজের ডেস্কে এসে বসলাম, মিলিয়ে দেখতে গিয়ে খটকা লাগলো স্যার। দেখলাম আমার ধারণায় ঠিক ভাস্কর মণ্ডলের নম্বর থেকে একটা কল রয়েছে সেই লিস্টে। সে কি, ঠিক দেখেছো তুমি? হ্যাঁ স্যার, কোনো ভুল নেই, নম্বরটা ভাস্কর মণ্ডলেরই। এক কাজ করো, পুরনো কল রেকর্ডস বার করার ব্যবস্থা করো। মনোজ মজুমদার, ভাস্কর মণ্ডল, নরেশ দাস, সকলের সব গোড়া থেকে খুঁটিয়ে দেখতে হবে। কত পুরনো স্যার? অন্তত 2 বছরের। অত পুরনো? যদি এর মধ্যে ওদের নম্বর বদলে থাকে, মানে 2 বছরের রেকর্ড বের করা একটু মুশকিল। আচ্ছা ঠিক আছে, দেখছি তবু চেষ্টা করে। রেকর্ডের সফট কপি নেবে, ওখান থেকে এক্সেলে ফেলে খুঁজে বার করাটা অনেক ইজি হবে। ঠিক আছে স্যার। বলে কফির কাপে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়ালো পলাশ। আচ্ছা, এত রাতে আপনাকে ডিস্টার্ব করলাম স্যার, আসলে। আরে আর কিছু বলতে হবে না, তোমার এখন বয়স কম। তোমার বয়সে আমারও এমনই উৎসাহ ছিল। সোর্সের মুখে খবর পেয়ে কোথায় কোথায় না ছুটেছি। তখন তো আর তোমাদের মতো মোবাইল, ইন্টারনেট এইসব কিছুই ছিল না। সাইবার ডিপার্টমেন্ট বলে কোনো বস্তুই ছিল না সেই যুগে। টেকনোলজি এসে পুলিশের কাজ যেমন সহজ করে দিয়েছে, তেমনি মাথা খাটানোর সুযোগটাও বড্ড কমিয়ে দিয়েছে। আজকাল তোমরা আর তলিয়ে ভাবতে চাও না, কেস সলভের জন্য নিরস তথ্যের পেছনে শুধু শুধু গড়ে মারো। কিন্তু মনে রেখো পলাশ, পুলিশের কাজে থার্ড আই কিন্তু খুব দরকার। তথ্য তোমাকে কিছু দূর অবধি এগিয়ে দেবে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর জন্য তোমাকেই মাথা খাটাতে হবে। চোখ খুলে দেখতে হবে, অবজারভেশনের ক্ষমতা বাড়াতে হবে। হয়তো দেখবে সব তোমার চোখের সামনেই ছিল, তুমি শুধু শুকনো তথ্যের অলিতে গলিতে মরেছ। পলাশ হাসল। বয়স হলে মানুষের পরামর্শ দেওয়ার প্রবণতা বাড়ে। নিজের বাবাকেও দেখেছে সে। পলাশ একজন পুলিশ অফিসার, গুরুত্বপূর্ণ কেসে কাজ করে, অথচ বাবা গুরুত্বই দিতে চান না। সুশোভন বোধ হয় পলাশের মুখ দেখে তার মনের কথা বুঝতে পারলেন। বললেন, বলে বুড়ো হয়েছি তো, তাই বেশি জ্ঞান দিয়ে ফেলছি। তোমরা ইয়াং ব্লাড, তুমি খুব ভালো কাজ করেছো। তোমার মধ্যে না আমি আমার যৌবনের সময়টাকে দেখতে পাই, জানো। অনেক রাত হলো, যাও বাড়ি যাও, ফ্যামিলির সঙ্গে খানিকটা সময় কাটাও। এমনিতেই আমাদের চাকরিটা বড্ড বেশি ডিমান্ডিং। আমরা সারা জীবন শুধু কাজের পেছনেই ছুটি, ভাবি পরিবার তো আছেই, তারপর একদিন তাকিয়ে দেখি কেউ নেই। মনে রেখো, দিনের শেষে তোমার পরিবারই কিন্তু তোমার সঙ্গে থাকবে। কে মারতে চায় মোহনাকে? কেনই বা মারতে চায়? এদের কথা সত্যি কিনা সেটাই বা মোহনা বিশ্বাস করবে কেমন করে? কিন্তু তাকে যে কেউ গুলি করার চেষ্টা করেছিল সেটা তো মিথ্যে নয়। কিন্তু কেন? অনেক রকম প্রশ্নের তরঙ্গ উঠছে মোহনার মস্তিষ্কে। আবার পর মুহূর্তেই মনে হচ্ছে সেদিন যে সিগন্যালে তার উপর গুলি চালানোর চেষ্টা করেছিল কেউ, সে কথা অনেকেই জানে। সিটি প্রাইড থেকে সায়ন্তিকার জানাটাও অস্বাভাবিক নয়। হয়তো সেটা নিয়েই মোহনাকে ভয়ই দেখাচ্ছে ওরা। নিজেদের কাজটা করিয়ে নিতে চাইছে, কিন্তু মোহনা কিছুতেই ওদের ফাঁদে পা দেবে না। এই বস্তির মহিলাদের বেশিরভাগেরই প্রেগন্যান্সি পিরিয়ড 20 সপ্তাহের বেশি। আদালতের অনুমতি ছাড়া এদের অ্যাবর্ট করা সম্ভব নয়। সেটা করতে হলে মহিলাদের যেমন জীবনহানির সম্ভাবনা রয়েছে, তেমনি মোহনার লাইসেন্স শুধু বাতিল হবে না, গুরুতর শাস্তিও হতে পারে। মোহনা তাই সায়ন্তিকাকে বুঝিয়ে বলে, আরে তো তোমরা আদালতে কেন যাচ্ছ না? পুলিশকে জানাও যে ওই মহিলাদের সঙ্গে কি হয়েছে। আদালতের হস্তক্ষেপে ওদের যেমন অ্যাবর্ট করানো বা প্রয়োজনীয় চিকিৎসা করানো যেতে পারে, তেমনি কিন্তু অপরাধীদেরও শাস্তি দেওয়া যেতে পারে। সেই চেষ্টা করিনি ভেবেছেন? করেছি, একবার নয়, বারবার। কিন্তু যে বা যারা এসবের পেছনে আছে তাদের রিচ অনেক দূর। কিছু ভীষণ ক্ষমতাশালী মানুষের হাত আছে এদের মাথায়, আর তার সঙ্গে আছে আনলিমিটেড টাকা সাপ্লাই। টাকায় তো সব কেনা যায়,
তাই না ম্যাডাম? কিন্তু কেন এসব কেন করছে ওরা? আর এই মহিলারাই বা কেন ওদের ফাঁদে পা দিল? আমার কাছে কিচ্ছু স্পষ্ট নয়। সায়ন্তিকা উত্তর দেয়নি। সঙ্গীর মুখের দিকে তাকিয়ে মাথা নেড়েছিল। অন্ধকারের মধ্যেও মোহনা ওর দীর্ঘশ্বাসের শব্দ শুনেছিল। একটুক্ষণ চুপ করে থেকে সায়ন্তিকার সঙ্গী বলেছিল, জানতে চান যখন সবই জানাবো। আপনারও জানা উচিত সব কথা। আমরা কিন্তু কেউ দাগি ক্রিমিনাল নই ম্যাডাম। আমরা একটা লড়াই লড়ছি অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। যাদের আপনি আজ দেখলেন, ওদেরকে বাঁচাতে চাই আমরা। শুধু তাদেরই তো নয়, ওদের মতো আরো অনেক মহিলাকে বাঁচাতে চাই, যাতে এই বিপদে পড়তে না হয় ওদের। সেটাও সুনিশ্চিত করতে চাই। সেজন্যই এই চক্রটা ভাঙতে হবে। চুপ করে লোকটির কথা শুনছিল মোহনা। ওর আবেগতাড়িত ভাষণ শুনতে শুনতে মনে হলো লোকটার বয়স যতটা ভেবেছিল সে, তার চেয়েও কমই হবে। 27-28, কি বড় জোর 30। হাসি পেল মোহনার। বোকাশোকা অজুহাত দিয়ে একটা অপরাধকে জাস্টিফাই করতে চাইছে এরা। তা কিভাবে ভাঙবেন? আপনাদের ওই একটা জং ধরা রিভলভার নিয়ে 2-3 জন মিলে এই ভাঙা বাড়ি থেকে বিপ্লব করে আর ডাক্তারদের কিডন্যাপ করে আপনারা সমাজ সংস্কার করবেন। রিডিকুলাস। সে কথা আপনি বলতেই পারেন ম্যাডাম। তবে আপনাদের সোসাইটিতে ধনী লোকেরা মহার্ঘ চিকিৎসা খরিদ করতে পারে। তাদের কাছে চিকিৎসাও একটা কমোডিটি। টাকা ফেললে যা কিছু ভালো, সেই সবের মতো দামি ডাক্তারও কেনা যায়। কিন্তু আপনি যাদের ওই বস্তিতে দেখলেন, তাদের কাছে ডাক্তার হলো ভগবান। ডাক্তারের সামনে হাত পেতে দাঁড়ায় তারা। স্বাস্থ্য ও জীবনের ভিক্ষা চায় তারা। ওরা খুব সরল, জানেন তো, সহজেই বিশ্বাস করে। আর ওদের সেই সরলতার সুযোগ নিয়ে ওদের উপর শোষণ চলে বঞ্চনা। এদের জন্যই আমাদের এই লড়াই। মোহনা এবার হাত তুলে থামায় লোকটাকে। আপনার উচ্চারণ করার প্রত্যেকটা শব্দ থেকে কমিউনিজম চুইয়ে পড়ছে। আচ্ছা, আপনারা কি কোনো পলিটিক্যাল পার্টির সিক্রেট সেল? না, ব্যাপারটা কি বলুন তো? আমাদের দেশে তো আবার করাপশনের অভাব নেই। তা সব ছেড়ে ডাক্তারদের নিয়ে কেন পড়লেন বলুন তো? সায়ন্তিকার সঙ্গী ছেলেটি যতক্ষণ কথা বলছিল, সায়ন্তিকা নিজে চুপ করেছিল। এবার মোহনার কথার উত্তরে তার বিদ্রুপাত্মক চাপা হাসির শব্দ শোনা গেল। এই তো আপনাদের সমস্যা ম্যাডাম। বাট অ্যাবাউট ইট, কেউ নিজের অধিকারের কথা বলতে গেলে, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাকে তো কোনো পলিটিক্যাল রং দিয়ে দেন সহজেই। আপনার অবগতির জন্য জানাই, তাতে না আমাদের কিছু এসে যায় না। যে যুদ্ধ আমরা শুরু করেছি তাতে বাধা আসবে জেনেই শুরু করেছি। এও জানি শেষ অবধি হয়তো আমরা কেউই বাঁচবো না। তবুও যাওয়ার আগে সমাজের কিছু জঞ্জাল সাফ করে যাব। আর সেই কাজে অনেকটা এগিয়েওছি আমরা। আরও কিছু কাজ বাকি আছে। বুঝলাম, কিন্তু এসব করছে কারা আর কিভাবেই বা করছে? সায়ন্তিকা ও তার দৃষ্টি বিনিময় করলো একবার। তারপরে সায়ন্তিকা বলল, মেডিকেল প্রফেশনের একদম গ্রাসরুট লেভেল থেকে নেতা মন্ত্রী অবধি বেশ কিছু লোক এই চক্রের অঙ্গ। শুধু তাই নয়, এর বাইরেও রয়েছে কিছু অত্যন্ত ক্ষমতাশালী লোক। যদিও তারা কারা সেটা আমরা এখনো জানি না, তবে প্রচুর টাকা ছড়াচ্ছে তারা। অন্যদিকে কলকাতার বুকে বসে কিছু অসাধু ডাক্তার সেই টাকায় গোপনে গবেষণা চালাচ্ছে কৃত্রিম প্রজননের সাফল্যের হার বাড়ানোর জন্য। বিভিন্ন বিপজ্জনক ওষুধ, ইনজেকশন ব্যবহার করছে। আর এই গরিব মহিলাদের না গিনিপিগ বানাচ্ছে। অর্থের লোভ দেখিয়ে কৃত্রিম পদ্ধতিতে গর্ভবতী করা হচ্ছে। সেই মহিলারা অবশ্য নিজেদের স্যারোগেট বলেই ভাবছে, কারণ তাদের তো সেরকমই বোঝানো হচ্ছে। অনেকে আবার সন্তান চেয়ে নিজেরাই যাচ্ছে। তাদের জানতেও দেওয়া হচ্ছে না আসলে তাদের গবেষণার নামে বলি দেওয়া হচ্ছে। আপনি যাদের দেখলেন তারা এই গবেষণার একটা স্যাম্পল ব্যাচ। সেই পরীক্ষা ব্যর্থ হয়েছিল, কিন্তু তারপর সেটা বোঝা সত্ত্বেও এই মহিলাদের কোনো রকম অ্যাবর্ট করা হয়নি, অবহেলায় ছুঁড়ে ফেলা হয়েছে। বেশ, কিন্তু যদি আপনার কথা ঠিকই হয়, তবু আমার প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে। এসব পরীক্ষা করার জন্য দক্ষ চিকিৎসক দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার। সেসব কোথায় পাচ্ছে এরা?
সরকারি মেডিকেল কলেজের ল্যাব থেকে কর্মী, ডাক্তার, নেতা, মন্ত্রী যাদের হাতে থাকে আর থাকে টাকা, তাদের তো অসুবিধা হওয়ার কথা নয়। মানে এসব এসব মেডিকেল কলেজে হচ্ছে? আশ্চর্য! তা কি করে সম্ভব? কোন মেডিকেল কলেজ? সেবা সাথী মেডিকেল কলেজ। ইম্পসিবল! আমার হাজব্যান্ড অর্পণ মিত্র সেবা সাথী মেডিকেল কলেজের গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ওখানে এসব হলেও অবশ্যই জানতো। ওর নজর এড়িয়ে কেউ এরকম গবেষণা চালাবে আর ও জানতে পারবে না, সেটা কি করে সম্ভব? আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আহা, না 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 না, ভুল তো হচ্ছে না, কারণ ওখানে যা যা হচ্ছে সব কিছুর পেছনেই রয়েছেন আপনার স্বামী ডক্টর অর্পণ মিত্র। তার অঙ্গুলি হেলনেই হচ্ছে সবটা। সুশোভনের মুখ জলজল করছে। গত 2 বছরে মনোজ মজুমদারের সঙ্গে বহুবার ফোনে কথা হয়েছে ডক্টর অর্পণ মিত্রর, অথচ এতদিনের মধ্যে অর্পণবাবু একবারের জন্য পুলিশকে এ ব্যাপারে কিছু জানাননি। এমনকি মনোজ মজুমদারের মৃত্যু ও ডক্টর মোহনা মিত্রর কিডন্যাপিংয়ের পরেও নয়। কেন এত গোপনীয়তা কিসের? স্যার, ডক্টর অর্পণ মিত্রকে লালবাজারে এনে জিজ্ঞাসাবাদ করলে হয় না? না পলাশ, তাড়াহুড়ো করে কিচ্ছু হবে না। আমাদের হাতে কোনো প্রমাণ নেই। অর্পণ মিত্র কিচ্ছু স্বীকার করবে না। কল রেকর্ড দিয়ে আমরা কিছুই প্রুফ করতে পারবো না। তিনি বলে দেবেন কোনো চিকিৎসার ব্যাপারে ফোনে কথা হয়েছে। মনোজ মজুমদারের চিকিৎসার ব্যাপারে গাইনোকোলজিস্টের কাছে? আরে ওই হলো আর কি। এটা না হোক অন্য কোনো কৈফিয়ত ঠিকই দেবেন। মোট কথা, ডক্টর মিত্রের মতো সোশ্যাল স্ট্যাটাসের কাউকে তো তুমি আর লালবাজারে তুলে এনে 3rd ডিগ্রি দিতে পারবে না। সুতরাং কাজের কাজ কিছুই হবে না। মাঝখান থেকে সত্যিই যদি তিনি মোহনা মিত্রর কিডন্যাপিংয়ের সঙ্গে জড়িত থাকেন, তাহলে অনেকটাই সাবধান হয়ে যাবে। আমাদের কাজটা আরও কঠিন হয়ে যাবে। তাহলে প্রমাণ জোগাড় করতে হবে পলাশ, প্রমাণ। এটা কিছু না চলছে, খুব বড় কোনো কনস্পিরেসি, কোনো স্ক্যাম। এই ভাস্কর মণ্ডল, নরেশ দাস, মনোজ মজুমদার সকলেই এর অংশ ছিল। তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন মনে হচ্ছে মৃত্যু মিছিল এইখানেই থামবে না। নেক্সট কে স্যার? মোহনা মিত্র? জানি না। যদি মোহনা মিত্র সেই ষড়যন্ত্রেরই অংশ হন, তাহলে তিনিই বা ছাড়া পাবেন কেন? আচ্ছা, আপনি এত শিওর হচ্ছেন কেমন করে বলুন তো? এমনও তো হতে পারে যে পুরোটাই কোইন্সিডেন্স। এত কিছু কোইন্সিডেন্স হতে পারে না, কখনোই নয়। কিছু না কিছু যোগসূত্র আছেই মৃত্যুগুলোর মধ্যে, আর অবশ্যই অর্পণ মিত্রের সঙ্গেও। এটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। পলাশকে একটু দ্বিধাগ্রস্ত দেখালো। সে জানে সুশোভনের অভিজ্ঞতা অনেক বেশি, তবু কিসের একটা অস্বস্তি কাজ করছে। কি যেন একটা হিসেব মিলছে না, কিছুতেই বুঝে উঠতে পারছে না সে। তবু অনুভূতি গোপন করে বলল, আচ্ছা বেশ, আমাকে কি করতে হবে বলুন স্যার। সুশোভন কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন দেওয়ালের দিকে, যেন গভীরভাবে কিছু ভাবছেন তিনি। কয়েক মিনিট পর পলাশের দিকে চেয়ে বললেন, 2 জায়গায় যেতে হবে তোমাকে, কিছু ডকুমেন্টস বার করতে হবে। বেশি সময় নেই কিন্তু। কোথায় যেতে হবে? প্রথমে ব্যাংকে, তারপর ইন্স্যুরেন্স অফিসে। কালো, ভীষণ কালো আর দুর্গন্ধযুক্ত কাদার স্রোতে সাঁতরাচ্ছে মোহনা। যত পারে আসার চেষ্টা করছে, ততই নিদারুণ স্রোতের ধাক্কা তাকে ঠেলে দিচ্ছে তট থেকে বহু দূরে। মোহনার সারা শরীর লেপ্টে যাচ্ছে পিচের মতো ময়লা, আবর্জনা আর পিষ্ঠায়। উফ, কি ভীষণ দুর্গন্ধ! হরহর করে মেঝের ওপর বমি করে ফেলে মোহনা। সারা রাত জেগে ভোরের দিকে চোখ মুখটা জড়িয়ে এসেছিল তার। বমির টক গন্ধ ছড়িয়ে পড়েছে ঘর জুড়ে। চিৎকার করে কেঁদে উঠে বসে সে। না না, কিছুতেই এ হতে পারে না। সে বিশ্বাস করে না ওদের কথা। অর্পণকে মোহনার চেয়ে ভালো কে চেনে?
অর্পণ এসবের মধ্যে থাকতেই পারে না। অর্পণের মন মোহনার চেয়েও নরম, ভীষণ আবেগপ্রবণ। দিঠিকে যতটা স্নেহ, যতটা যত্ন অর্পণ দিয়েছে বাবা হিসাবে, মা হয়েও মোহনা দিতে পারেনি। তাছাড়া মোহনাকে ক্যারিয়ারের শিখরে পৌঁছে দিয়েছে কে? অর্পণই তো। বরাবর চেয়েছে মোহনা তার স্বপ্নকে ছুঁতে পারুক, সাফল্যের পথে এগিয়ে যাক আরো বেশি। শুধু কি পরিবারের লোকজনদের জন্যই অর্পণের এই আবেগ? তা তো নয়। ওকে সকলেই ভালোবাসে, শ্রদ্ধা করে ওর ব্যবহারে, ওর দায়িত্ববোধের জন্য। মোহনার মনে পড়ে বছর 2 আগে অর্পণের ডিপার্টমেন্টের এক ইন্টার্ন ডক্টর আত্মহত্যা করেছিল মেডিকেল কলেজের ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে। সম্ভবত কোনো প্রেম সংক্রান্ত ব্যাপার নিয়ে ডিপ্রেশনে ভুগছিল। সমস্যা এতটাই বেড়ে গিয়েছিল যে ছেলেটি পার্শিয়াল স্কিজোফ্রেনিয়ার আক্রান্ত হয়। নিজের সহকর্মী, এমনকি অর্পণকেও অবধি শত্রু মনে করতে শুরু করেছিল। সেই সময় অর্পণ খুব ডিস্টার্বড হয়ে পড়েছিল, মনে আছে মোহনার। ছেলেটির পরিবারকে আর্থিকভাবে সাহায্যও করতে চেয়েছিল, যদিও সেটা হয়নি শেষমেশ। ছেলেটির মা অপমান করে তাড়িয়ে দেন অর্পণকে। শুধু তাই নয়, এক স্থানীয় বিধায়কের কাছে গিয়ে সেই মহিলা অর্পণের নামে মিথ্যে নালিশ করেছিল, কিন্তু তিনি সেসবে কর্ণপাত করেননি। ব্যাপারটা চাপা পড়ে গিয়েছিল। কিন্তু অর্পণ যে কতটা কষ্ট পেয়েছিল তা জানে একমাত্র মোহনা। মোহনাই তখন ওকে সান্ত্বনা দিয়েছিল, বুঝিয়েছিল এতটা ভেঙে পড়লে কি করে হবে। ছেলেটি আত্মহত্যা করেছে, তাতে কার কি করবার ছিল। ধীরে ধীরে অর্পণ সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে। এমন নরম মানুষকে এরা এত বড় অপরাধের জন্য দায়ী করছে। মোহনা জানে ওদের কোথাও একটা মস্ত বড় ভুল হচ্ছে। হয়তো অর্পণের ডিপার্টমেন্টের কেউ এসব কাজ করছে, আর অর্পণের উপর তার দায় বর্তাচ্ছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলে দেয় অর্পণ বিপদের মধ্যে আছে, এদের ভুল ভাঙতে হবে, নইলে অর্পণের ক্ষতি করবে ওরা। এদের বোঝাতে হবে অর্পণ এসব করতে পারে না, কিছুতেই না। সে লেখাপড়া গবেষণা নিয়ে থাকবে বলে প্রাইভেট প্র্যাকটিস অবধি করে না। টাকা পয়সার মোহ নেই তার, বড় কোনো স্বপ্ন নেই বলে মোহনা কতদিন রাগ করেছে, এমনকি কথাও শুনিয়েছে অর্পণকে। অর্পণ হেসেছে শুধু। মোহনার ক্লিনিকের জন্য রাত দিন করে পরিশ্রম করেছে অর্পণ, আর তার তো এসব করার কোনো দরকারই ছিল না। শুধু স্ত্রীর স্বপ্ন সত্যি করার জন্য কজন পুরুষ এভাবে কাজ করে? জমি খোঁজা থেকে শুরু করে কেনার প্রস্তুতি, কনস্ট্রাকশনের যাবতীয় ঝক্কি ঝামেলা, লোন স্যাংশন করানো, ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা, খরচ খরচার হিসেব নিকেশ করা, নিজের হাতে সব করেছে অর্পণ। মোহনাকে মাথা গলাতেও দেয়নি। বলেছে, তুমি তোমার কাজটা মন দিয়ে করে যাও, শুধু বাকি সব আমি সামলে নেব। সেই অর্পণকে সন্দেহ করছে এরা। কেন করতে যাবেও এসব? হ্যাঁ, এটা সত্যি যে অর্পণ কৃত্রিম প্রজননের টেকনোলজি আরও উন্নত করবার জন্য গবেষণা করছিল, আরও সহজে গর্ভধারণ, আরও বেশি সাকসেস রেট পাওয়ার চেষ্টা করছিল। দেশে বিদেশে এই নিয়ে নানান সেমিনারে বক্তৃতা করেছে ও। তার লেখা গবেষণাপত্র ছেপেছে সারা পৃথিবীর নানান মেডিকেল জার্নালে। অর্পণের সাফল্যে গর্ববোধ করত মোহনা। নিজেকে বুঝিয়েছিল সে, টাকা রোজগারই তো সব নয়। টাকা তো মোহনা যথেষ্ট উপার্জন করেছে, আরও করে চলেছে। অর্পণ না হয় নিজের সাধনাকে নিয়ে এগিয়ে যাক। এরা কি করে জানবে এসব কথা? কিভাবে চিনবে অর্পণকে? 20 বছর ধরে অর্পণের সঙ্গে এক ছাদের তলায় সংসার করছে মোহনা। সে জানে, সে বোঝে অর্পণকে। অর্পণ কখনো কোনো অন্যায় করতে পারে না। ওরা ভুল করছে। ওদের ধারণা যদি ঠিকও হয়, যদি সেবাসাথী মেডিকেল কলেজে কোনো রকম অন্যায় হয়েও থাকে, মোহনা নিশ্চিত যে অর্পণ কোনোভাবেই এসবের কিচ্ছু জানে না। অর্পণকে জানানো দরকার, আর ওরা সেটা না করেই অর্পণকে উল্টো সন্দেহ করছে। ব্যাপারটা মোটেই ভালো লাগছে না মোহনার, কিচ্ছু ভালো লাগছে না তার। পাশে মেঝেতে ছড়িয়ে থাকা বমির দিকে তাকিয়ে নিজের গা গুলিয়ে ওঠে তার। প্রাণপণে উদ্যত অশ্রু দমনের চেষ্টা করে,
পর মুহূর্তেই চিৎকার করে কেঁদে ওঠে সে। দরজা ঠেলে সায়ন্তিকা ঘরে ঢুকল। টক গন্ধ নাকে যেতেই মোবাইলে টর্চ জ্বালিয়ে দেখল একবার, তারপর একটাও কথা না বলে বেরিয়ে গেল ঘর ছেড়ে। মিনিট কয়েক পরে একটা বালতি আর ঝাঁটা নিয়ে এসে নীরবে মেঝে পরিষ্কার করতে লাগলো। মোহনা কাঁদছে, ভীষণ কাঁদছে। সায়ন্তিকা কোনো কথা বলল না, সান্ত্বনা দেওয়ার চেষ্টাও করল না। কাজ শেষ করে উঠে দাঁড়ালো। আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন আছে, আপনি আমাদের বিশ্বাস করতে পারছেন না। বেশ, কাল আপনাকে অনেক প্রমাণ দেখাবো। আজকে রাতটা কেঁদে নিন, আশা করি কাল থেকে আপনি আর কাঁদার প্রয়োজনই বোধ করবেন না। বালতিটা নিয়ে চলে গেল সায়ন্তিকা। মোহনা একইভাবে বসে রইল, একা। স্যার, মোহনা মিত্রর ফোনের সব ডকুমেন্ট ক্লাউডে স্টোর ছিল। ডিটির কম্পিউটারে সেই ক্লাউড কখনো হয়তো লগ ইন করা ছিল, সেখান থেকে সায়ন্তিকার বায়োডেটা সিভি পাওয়া গেছে। আর অর্পণবাবু আমাকে পাঠিয়েছেন, সেগুলো প্রিন্ট করে আনলাম, দেখুন। বলে এক তারা কাগজ সুশোভনের দিকে এগিয়ে দিল পলাশ। কাগজগুলোতে চোখ বুলিয়ে সুশোভন বলল, মেয়েটার বাড়ি রানাঘাটে। সুশোভন উঠে দাঁড়ালেন, বললেন, চলো একবার খোঁজ নিয়ে আসা যাক। কোথায় যাবেন স্যার? রানাঘাটে? আবার কোথায়? চলো চলো। ঘণ্টা দুয়েকের মধ্যে রানাঘাটে পৌঁছে গেলেন তারা। পলাশ এখানে প্রথমবার আসছে, তবে সুশোভন জায়গাটা চেনেন। আগেও একাধিকবার নিজের কাজে এসেছেন রানাঘাটে। জিজ্ঞাসা করে করে সায়ন্তিকার ঠিকানা খুঁজে পেতে খুব একটা অসুবিধে হলো না। একতলা পাকা বাড়ি, দেওয়ালে দায় সারা পলেস্তেরা, মাথায় করকের টিনের ছাদ। বাড়িটা চেহারা দেখলে মনে হয় এই বাড়ি তৈরির পর থেকে আর চুন বা রঙের ছোঁয়া পায়নি। এক্ষেত্রে গৃহস্বামীর ঔদাসীন্যর থেকে অর্থাভাবটাই আসল কারণ বলে মনে হয়, কারণ বাড়ির গেট থেকে দৃশ্যমান প্রতিটা অংশ সেই প্রমাণই দিচ্ছে। গেট দিয়ে ঢুকে এক চিলতে স্থানে দুটো জবা আর একটা টগর গাছ রয়েছে। বাড়ির সামনের ডান দিকে বন তুলসীর জঙ্গল হয়ে আছে। দরজার কাছে একটা ফেটে মাটি বের হয়ে আসা লাল বালতিতে কয়েকটা অজ্ঞাত চারা গাছ শুকিয়ে আছে। সম্ভবত এগুলো নতুন লাগানো হয়েছিল, কিন্তু গত কদিনে জল বা যত্ন কিছুই পায়নি। পলাশের মনে হলো এবারের মানুষেরা এই মুহূর্তে কোনো কারণে গাছে জল দেওয়ার মতো অবস্থায় নেই, অথবা গাছের পরিচর্যাকারী অনুপস্থিত। সুশোভন এগিয়ে গেলেন, দরজার কড়া নাড়লেন। এ বাড়িতে কলিং বেল নেই। মিনিট খানেক অপেক্ষার পরে ভেতর থেকে সাড়া না পেয়ে উচ্চস্বরে ডাকলেন, কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? দ্বিতীয়বার ডাকার আগে দরজা খুলে গেল। একজন খুব রোগা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরিহিত ভদ্রলোক প্রৌঢ় দরজা খুলে দাঁড়ালেন, বললেন, কে? আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। আমরা কলকাতা পুলিশের তরফ থেকে আসছি। পুলিশের নাম শুনে ভদ্রলোকের মুখের ভাব বদলে গেল। আগ্রহী গলায় বললেন, মনির কিছু খবর পেলেন? কোথায় আছে ও? মণি? আমার মেয়ে সায়ন্তিকা ভট্টাচার্য। আমি তো থানায় মিসিং ডায়েরি করেছিলাম। সুশোভন আর পলাশ নীরবে দৃষ্টি বিনিময় করল। আমরা কি ভেতরে আসতে পারি? সায়ন্তিকার ব্যাপারেই কিছু কথা জানতে এসেছি আমরা। ভদ্রলোক পর্যায়ক্রমে দুজনের মুখের দিকে তাকালেন, তারপরে বললেন, আসুন। ভেতরের ছবি বাইরে থেকে বিন্দু মাত্র উন্নত নয়। মধ্য নিম্নবিত্ত গৃহস্থ পরিবারের চালচিত্রটুকু যেন যত্ন নিয়ে কেউ এঁকে রেখেছে এই ঘরের অন্দরসজ্জায়। পলাশের নিজের গ্রামের বাড়ির কথা মনে পড়ে যায়। অভাব অনটনকে সেই শৈশব থেকেই নিত্যসঙ্গী করে বড় হয়েছে। লেখাপড়া শেষে পুলিশের চাকরিতে ঢোকার আগে অবধি তাদের বাড়িও এরকমই অবস্থায় ছিল। তবু তার বাড়িতে অভাব সত্ত্বেও লক্ষ্মী স্ত্রী ছিল, কিন্তু এ বাড়িতে যেন নৈরাশ্য অযত্ন স্থায়ী ঘাঁটি গেড়ে বসেছে।
ভদ্রলোক তাদের বসার জন্য একটা মোড়া আর হাতল ভাঙা কাঠের চেয়ার এগিয়ে দিলেন। নিজে বসলেন চৌকির ওপর। পলাশ মোড়ায় বসবার চেষ্টা করতেই সেটা ক্যাঁচ কোঁচ করে তীব্র প্রতিবাদ জানালো। পলাশ আর বসল না, চুপচাপ দাঁড়িয়ে রইল সুশোভনের পাশে। আচ্ছা, সায়ন্তিকাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা আপনারা কবে জানলেন? ও তো কলকাতার মেসে থাকতো, তাই না? সেপ্টেম্বরের 10 তারিখ ও রাত 11টা নাগাদ বাড়ি এসেছিল। রাতটা বাড়িতেই ছিল। খুব ভোরে একটা বড় ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। ওর মা জিজ্ঞাসা করেছিল, কোথায় যাচ্ছিস, ব্যাগে কী নিলি? ও উত্তর দেয়নি। বেরোনোর আগে দরজার কাছে অবধি গিয়েও হঠাৎ ফিরে এলো। আমাকে আর ওর মাকে পা ছুঁয়ে প্রণাম করলো। ওর ভাইকে আদর করে বলল, বাবা মাকে দেখিস। তারপর আর কিছু না বলে বেরিয়ে গেল। প্রণাম করলো? কেন? আপনারা জিজ্ঞেস করেননি হঠাৎ কেন প্রণাম করছে? না, জানি তো জিজ্ঞাসা করলেও কোনো জবাব পাবো না, তাই আর জানতে চাইনি। কেন জবাব পাবেন না কেন? মনে ওই রকমই, 5টা প্রশ্ন করলে একটা জবাব দেবে কিনা সন্দেহ। নিজের মনেই থাকতো। আমি বা ওর মা ঘাঁটাতাম না ওকে। ওর জন্য আমরা কখনো কিছু করতে পারিনি জানেন। ছোট থেকেই লেখাপড়ায় খুব ভালো ছিল, পড়ানোর ক্ষমতা আমার ছিল না। আমি পুরোহিতের কাজ করি, পুজো আচ্ছা থাকলে কিছু রোজগার হয়, অন্য সময় ঘরে বসা। ছেলেটাও খুব ছোট, মাত্র 14 বছর বয়স, তাই মনির পড়াশোনার খরচ করতে পারিনি। ও নিজেই টিউশনি করে MSc অবধি পড়েছে। সংসারের খরচ ওই দিত প্রতি মাসে। এখন কি হবে কে জানে। আচ্ছা, সায়ন্তিকা কি বড় বড় এইরকমই? না, শান্ত চাপা স্বভাবের ও বরাবরই, তবে এতটাও চুপচাপ ছিল না। কিন্তু গত 2 বছরে মেয়েটা আমার হাসতে ভুলে গিয়েছিল। আমার মাঝে মাঝে ভয় করতো ও কিছু করে না বসে। এখন মনে হচ্ছে আমার সেই ভয়টাই সত্যি হলো। কেন? কি হয়েছিল 2 বছর আগে? মনি একটা ছেলেকে ভালোবাসতো। আমরা অবশ্য জানি না ছেলেটা কে, তবে ওর মা ওর বিয়ের কথা তুলতে একদিন ওর মাকে বলেছিল ওর বিয়ে নিয়ে ভাবতে হবে না, ওর জীবনে একজন আছে। কে সে? জানি না, ওর মা জিজ্ঞাসা করেছিল নাম কি, কি করে, তা ও বলেছিল সময় এলে জানিয়ে দেবে। তারপর একদিনও বাড়ি এলো। মাঝরাত্রে ওর ফোঁপানোর শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ও বাড়িতে থাকলে ওর মার সঙ্গে শুতো রাতে, আমি আরও ঘরে যাইনি। পরদিন সকালে ও চলে গেল কলকাতায়। ওর মাকে জিজ্ঞাসা করলাম আমি যে কি হয়েছে। ওর মা বলল যে ছেলেটিকে মনি ভালোবাসতো সে মারা গেছে। মারা গেছে? সে কি, কেমন করে? জানি না, ও আমাদের কিছুই বলেনি। মানুষটাই যখন রইল না, তখন আমিও একটা আর তার দীর্ঘশ্বাস পরিচয় জানতে ছাড়লেন চেয়ে ওর সুশোভন। দুঃখ বাড়াতে চাই। পলাশের মনটাও ওর মাকেও মানা ভারী হয়ে করেছিলাম, উঠেছে। কিন্তু সেই থেকেই মেয়েটা কেমন যেন হয়ে গেল। হাসে না, যন্ত্রের মতো দায়িত্ব পালন করে। সুশোভন বাড়িতে উঠে থাকলে দাঁড়ালেন। দেখি মাঝরাতেও পায়চারি সায়ন্তিকার করছে। বাবার কাঁধে হাত রাখলেন যাই দিদি। হোক, নরম তবু গলায় আমাদের কাছে বললেন, তো ছিল। এখন তো আর জানি না কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন সুশোভন। পলাশের মনটাও ভারী হয়ে উঠেছে। তার মানে আপনারা ওর কোনো খবর জানেন না? না, ওকে অনেকবার ফোন করার চেষ্টা করেছিলাম আমি আর ওর মা, ফোন সুইচ অফ বলছে। কদিন তবু অপেক্ষা করেছি, খেয়ালি মেয়ে তো। 4 দিন পরে আর থাকতেও না পেরে এখানকার থানায় মিসিং ডায়েরি করেছিলাম। এখানে বড়বাবু উল্টে আমার উপর চোটপাট করলেন, বললেন বয়স্কা মেয়েকে বিয়ে না দিয়ে ঘরে বসিয়ে রেখে তার রোজগারে খেলে এমনই হবে, মেয়ে তো পালাবেই। বিশ্বাস করুন স্যার, আমাদের আর্থিক সঙ্গতি নেই ধুমধাম করে মেয়ের বিয়ে দেওয়ার। মনির রোজগারে আমাদের সংসার চলছে, সে কথাও সত্যি। কিন্তু স্যার মেয়েকে বিয়ে না দিয়ে ওর সুযোগ নেব এমন আমরা স্বপ্নেও ভাবতে পারি না। সব বাবা মায়ের মতো আমরাও মেয়ের বিয়ে নিয়ে স্বপ্ন দেখতাম, চাইতাম আমাদের মেয়েটাও ভালো থাক, সুখে থাক। আচ্ছা স্যার, আপনার কোনো ছেলে মেয়ে আছে? হ্যাঁ,
আপনি কি চাইবেন যে আপনার সন্তান খারাপ থাকুক? বলুন, সন্তান হারানোর চেয়ে কি যন্ত্রণা আপনি আমার জায়গায় থাকলে বুঝতে পারতেন, অথচ বড়বাবু বুঝলেন না, আমাকে কত কী শোনালেন। আমার যদি সাধ্য থাকতো স্যার, দুনিয়া তোলপাড় করে মেয়েটাকে খুঁজে বের করতাম, কিন্তু কি করব, কোথায় খুঁজবো তাও তো জানি না। আপনি আমার মনিকে খুঁজে দিন স্যার, স্যার দয়া করুন স্যার, আমার মেয়েকে খুঁজে দিন, আমার মেয়েটাকে খুঁজে দিন স্যার। সুশোভন উঠে দাঁড়ালেন। সায়ন্তিকার বাবার কাঁধে হাত রাখলেন তিনি। নরম গলায় বললেন, আমি আমি বুঝতে পারছি, আপনি শান্ত হন। শান্ত হব? কি করে শান্ত হব বলুন তো স্যার? ওর মা বুক চাপড়ে চাপড়ে কাঁদতে পারে, আমি তো বাপ, আমি পারি না, বুকের ভেতরটাও তল পাতাল করে। আপনি বুঝবেন না, যার যায় সে বোঝে, এ বোঝে। চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমরা নিশ্চয়ই খুঁজব। আশা করব সে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসবে। বাই দ্য ওয়ে, যে ছেলেটিকে সায়ন্তিকা ভালোবাসতো তাকে তো আপনারা চেনেন না, তাই না? নাম ধাম কিছুই জানি না, তবে মনির মা একদিন ওর ব্যাগ থেকে একটা ছবি পেয়েছিল, সেটা সরিয়ে রেখেছিল, কারণ আমার স্ত্রীর মনে হয়েছিল ছবিটা চোখের সামনে থাকলে মনি ছেলেটাকে ভুলতে পারবে না। সেটা দেখেছি আমি। ছবিটা আছে আপনাদের কাছে? হ্যাঁ আছে, আনছি, আপনারা একটু অপেক্ষা করুন, এক্ষুনি আনছি। পর্দা সরিয়ে ভেতরে গেলেন তিনি। ফিরে এলেন কয়েক মিনিটের মধ্যেই। হাতে একটা 4x6 ইঞ্চি মাপের রঙিন ছবি। এক তরুণ ও তরুণী হাসি মুখে দাঁড়িয়ে আছে, দুজনে দুজনের হাত ধরে রেখেছে। মেয়েটির ছবি আমরা বায়োডেটাতে দেখেছি, সে সায়ন্তিকা। যদিও এই ছবিতে তার বয়স বেশ কমই, চোখে মুখে প্রথম প্রেমের লাবণ্য দ্বিমাত্রিক ছবিতেও ধরা পড়ছে। বায়োডেটা ছবিতে সায়ন্তিকার মুখের ভাব রুক্ষ, কিন্তু এখানে সে আর 5টি প্রেমে পড়া সাধারণ তরুণীর মতোই নরম, সুন্দর। ছেলেটি নিশ্চয়ই তার প্রেমিক যে মারা গেছে। পলাশ ঝুঁকে পড়ে ছবিতে চোখ রাখল। ছেলেটার মুখটা কেমন যেন অস্পষ্টভাবে চেনা লাগলো তার। কোথাও দেখেছে কি? কিন্তু তাই বা কি করে হয়? ছেলেটি তো 2 বছর আগে মারা গেছে। তখন তো পলাশের কলকাতায় বা লালবাজারে পোস্টিং ছিল না। তবে সুশোভন ছবিটা নিজের পকেটে ঢুকিয়ে বলল, আচ্ছা, এটা আমি রাখছি, অসুবিধা নেই তো? না না, আমি আর ও নিয়ে কি করব, আপনিই রাখুন। দেখুন আমার মেয়েটাকে খুঁজে বের করতে পারেন কি না। এখন শরীর কেমন লাগছে? বেশ অন্যরকম গলায় জিজ্ঞাসা করল সায়ন্তিকা। বরাবরই এই মেয়েটিকে মোহনার কেমন যেন আবেগ বর্জিত বলেই মনে হয়। আজ ওর কণ্ঠস্বর বেশ নরম, হয়তো চোখের দৃষ্টিতেও সহমর্মিতা। ঠিক আছে, আমি আজ কি প্রমাণ দেখাবে বলেছিলে? তবে মনে রেখো, যা খুশি প্রমাণ তোমরা আমাকে দেখাতে পারো, তবু আমি তোমাদের কথায় বিশ্বাস করব না। বিশ্বাস করব না যে অর্পণ কোনো অন্যায় করতে পারে। যদি তোমাদের কথা সত্যি বলে মেনেও নিই, যদি সত্যিই সেবাসাদী মেডিকেল কলেজে কোনো রকম ষড়যন্ত্র, কোনো বেআইনি গবেষণা চলেও, সেক্ষেত্রে আমি নিশ্চিত যে সেসব অর্পণের অজ্ঞাতসারে হচ্ছে। অর্পণ ওখানকার স্ত্রীরোগ আর প্রসূতি বিভাগের প্রধান, কিন্তু তার অর্থ তো এটা নয় যে সেখানে যা কিছু হচ্ছে সব ঘটনার দায় তার। অন্য কেউ যদি এসব করে অর্পণের উপর দায় চাপাতে চায়, সেক্ষেত্রে তোমরা সেটা বিশ্বাস করলেও আমি ওর স্ত্রী হয়ে সেটা কখনো মেনে নেব না। তোমরা তোমাদের মতো প্রমাণ দেখাতেই পারো, কিন্তু বিশ্বাস করা বা না করা সেটা তো আমার ব্যাপার, তাই না? অবশ্যই তাই। আপনার বিশ্বাস করতে ইচ্ছা না হলে আপনি বিশ্বাস করবেন না। বেশ, তারপর নিশ্চয়ই তোমরা আমাকে ছেড়ে দেবে। দেখুন, আপনার কোনো ক্ষতি করতে কিন্তু এখানে আপনাকে আনিনি, সেটা তো নিশ্চয়ই এতদিনে আপনি বুঝে গেছেন। ক্ষতি করার ইচ্ছা থাকলে অনেক আগেই করে ফেলতে পারতাম।
আপনাকে এখানে আনার প্রাথমিক উদ্দেশ্য ছিল আপনাকে বিপদের মাঝখান থেকে সরিয়ে আনা, কিন্তু এছাড়াও একটা উদ্দেশ্য আছে। সেটা না হওয়া পর্যন্ত তো আপনাকে আমরা ছাড়তে পারবো না। মানে কি উদ্দেশ্য? ঠিক সময়ে জানানো হবে, সেটা জরুরি। কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো আপনাকে আসল সত্যটার মুখোমুখি দাঁড় করানো। আর যদি আমি তোমাদের সত্যি বা মিথ্যে কোনো কিছুই জানতে আগ্রহী না হই? তবুও আপনাকে আমরা জানাবো। কঠিন কর্তব্য মনে করেই সেটা করব, কারণ সেটা জানার পরেই আপনি সিদ্ধান্ত নেবেন আমাদের লক্ষ্যের শরিক আপনি হবেন কি না। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে গেল সায়ন্তিকা। পেছন থেকে মোহনা চিৎকার করছে, কখনো না! শুনছো তোমরা? কখনো আমি তোমাদের হয়ে কোনো কাজ করব না, কোনো দিন না। কোনো ভুল ধারণা মনে পুষে রেখো না, তোমাদের কোনো কথা আমি বিশ্বাস করি না। চিৎকার করতে করতে গলা চিরে গেল মোহনার। আর থাকতে না পেরে হাউ হাউ করে কেঁদে ফেলল সে। ঘন্টা দুয়েক সেভাবেই কাটল। তারপরে দরজা ঠেলে সায়ন্তিকা আর তার সঙ্গী ঢুকল। চলুন, আমাদের সঙ্গে যেতে হবে। কোথায়? আমি কোথাও যাব না। বেশ, যেতে হবে না। তার আগে কয়েকটা জিনিস আপনাকে জানাতে চাই। সায়ন্তিকার সেই সঙ্গী একটা ফোন এগিয়ে দিল মোহনার হাতে। আপনাকে কয়েকটা নাম্বার বলছি, সেগুলো বিভিন্ন ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানির হটলাইন নাম্বার। আপনি নিজে ফোন করুন। কাগজে আমরা কিছু লোন নাম্বার ও কিছু ইন্স্যুরেন্সের নাম্বার লিখে দিয়েছি, আপনি ভেরিফাই করে নিন প্রত্যেকটা লোন আপনার নামে নেওয়া হয়েছে আর আপনার সই জাল করা হয়েছে। মোহনা কিছুক্ষণ হতভম্বের মতো ওদের মুখের দিকে তাকিয়ে রইল। তার হাত থেকে ফোনটা নিয়ে সায়ন্তিকা কল স্পিকারে রেখে নিজের একে একে ফোন করল বিভিন্ন নম্বরগুলিতে। পরবর্তী আধ ঘন্টায় মোহনা জানল বাজারে তার প্রায় কয়েকশো কোটি টাকার উপর দেনা রয়েছে। প্রত্যেকটা লোনের ডকুমেন্টেই মোহনার সই রয়েছে। এমনকি তাদের নিউ টাউনের বাড়ি, একটা 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট ও টালিগঞ্জের বাড়ি মর্টগেজ রেখেও লোন নেওয়া হয়েছে। সব লোনের অফিসিয়াল অ্যাপ্লিকেন্ট ডক্টর মোহনা মিত্র নিজে। মোহনা ধপ করে বিছানায় বসে পড়ল। তার হাত পা থরথর করে কাঁপছে। সায়ন্তিকার সঙ্গী ইশারা করতেই সায়ন্তিকা এসে মোহনার কাঁধে হাত রাখল, বলল, আমরা শুধু চাই যে আপনি সত্যিটা জানুন। এবার যাবেন তো আমাদের সঙ্গে? আরও কিছু জানা বাকি আছে। ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে। যদি আপনি চান তাহলে দেখাতে পারি। সব জায়গাতেই আপনার হাজব্যান্ড নিজে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে লোনের ফর্মালিটিস পালন করছেন। আপনি চাইলে এজেন্টের নাম্বারও দিতে পারি। আপনি চান? মোহনা মাথা নাড়ল। যাবেন তবে আমাদের সঙ্গে? কোথায় যেতে হবে? উঠুন। সায়ন্তিকার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যে মোহনা আর আপত্তি করল না। উঠে দাঁড়ালো তাদের সঙ্গে যাওয়ার জন্য। আজ আর মোহনার চোখ বাঁধেনি ওরা। চেনা কলকাতার আশেপাশে কত অচেনা কলকাতা আছে, এও তেমনই কোনো এক জায়গা। মোহনা নিশ্চিত এই জায়গায় সে আগে কখনো আসেনি। সম্ভবত জায়গাটা শহরতলির দিকে কোথাও। মাঝে মাঝে বাড়িঘর, উঁচু রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তো আছে, কিন্তু বেশিরভাগ অংশ জুড়েই দিগন্ত বিস্তৃত মাঠ। সেখানে ঘাস তেমন চোখে পড়ে না, ভীষণ ধুলো চারপাশে। এ যেন শহুরে ছোঁয়া মাখা পল্লীর এক চিলতে টুকরো, কিংবা তার উল্টোটা। প্রায় আধ ঘন্টা বা 40 মিনিট পরে একটা উঁচু দেওয়াল তোড়া স্থানে এসে পৌঁছলো তারা। বিশাল বড় লোহার গেটের সামনে হর্ন বাজতেই গেট খুলে দিল এক ছোকরা। সম্ভবত কোনো ফ্যাক্টরির জমি এটা। আধখাচড়ে একটা কনস্ট্রাকশন মাথা তুলে আছে। গাড়ি গেট দিয়ে ভেতরে ঢুকতেই গেটটা বন্ধ হয়ে গেল। সায়ন্তিকা ও তার সঙ্গী নামলো গাড়ি থেকে। মোহনাকে বলল, নামুন। মোহনাও দ্বিরুক্তি না করে নেমে পড়ল। নিজের মনকে সে যার পর নাই শাসন করে চলেছে। মনের মধ্যে এখনও তার বিশ্বাস অবিশ্বাসের মধ্যে প্রবল দ্বন্দ্ব চলছে। এতদিন যা জেনেছে আর আজ যা জানছে, দুইয়ের টানা পড়ে নে জেরবার হচ্ছে সে। আসুন। সামনের অর্ধেক কনস্ট্রাকশন হয়ে সেভাবেই টিকে থাকা ভবনটি বোধহয়
কারখানার অফিস হওয়ার কথা ছিল কোনো কালে। আপাতত তার দেওয়ালের পলেস্তরা না পড়ায় শ্যাওলা জমেছে। ভেতরে ঢুকতেই একটা সোঁদা গন্ধ মোহনার নাসারন্ধ্রে ধাক্কা মারল। অনেকদিন অবধি কোনো জায়গা ব্যবহার না করলে এই ধরনের গন্ধ হয়। মেডিকেল কলেজে পড়ার সময় কলেজ বিল্ডিংয়ের পুরনো বাতিল অংশে এরকম গন্ধ পেত মোহনা। সায়ন্তিকার সঙ্গী লোকটা চোখের ইশারায় তাদের দাঁড়াতে বলল, তারপরে নিজে ঢুকে গেল ভেতরে। মোহনা আর সায়ন্তিকা দাঁড়িয়ে আছে। মিনিট 15 ওভাবেই কাটল। তারপরে লোকটা বেরিয়ে এলো। চলুন। ভেতরের ঘরে পা রাখতে হোঁচট খেল মোহনা। সাবধানে একটু দেখে আসুন। মেঝেতে অনেক লোহার রড রাখা আছে, সেগুলোতে পা জড়িয়েছিল। মোহনা নিজেকে সামলে সামনের দিকে তাকাতেই আবারও হোঁচট খেল, তবে এবার মানসিকভাবে। সামনের চেয়ারে ঘাড় ঝুলিয়ে বসে আছে একটা লোক, মুখ হাত পা সব বাঁধা। সায়ন্তিকার সঙ্গী সামনে গিয়ে লোকটার চুলের মুঠি ধরে মাথা টেনে উঁচু করল। তারপরে মুখের বাঁধনটা খুলে মোহনাকে জিজ্ঞাসা করল, দেখুন তো চিনতে পারেন কিনা। প্রথমে সামান্য চেনা লাগলো, কোথায় যেন দেখেছে। লোকটা খড় দৃষ্টিতে মোহনার দিকে তাকালো, চোখে যেন আগুন জ্বলছে। আর সেই দৃষ্টি দেখেই মোহনার মনে পড়ে গেল, এ তো সেই সিগন্যালে মোহনার উপর গুলি চালিয়েছিল। এটা এই তো যা ভাবছেন ঠিকই ভাবছেন। এই আপনাকে মারার চেষ্টা করেছিল। এ হচ্ছে জগন্নাথ পাড়ুই, লোকে বলে জগাগুন্ডা। হেন অপরাধ নেই যা ও করেনি। টাকা নিয়ে লোক খুন করতে ওর একবারও হাত কাঁপে না। আপনাকে সেদিন ওই খুন করতে গিয়েছিল। অবশ্য ওর নিজের কোনো স্বার্থ ছিল না এতে। আপনাকে মারার জন্য কেউ ওকে অনেক টাকা দিয়েছিল। কে দিয়েছিল? চেয়ারে বসা লোকটার মাথায় রিভলভার ধরল সায়ন্তিকা। কে দিয়েছিল বল। লোকটা আবার সেই ভস্ম করে দেওয়া দৃষ্টি ছুড়ে দিয়ে চাপা গলায় বলল, ডাক্তারবাবু। ডাক্তারবাবু মানে কে? সরকারি হাসপাতালের ডাক্তারবাবু, ম্যাডামের হাজবেন্ড। বিশ্বাস করি না আমি 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 বিশ্বাস করি না। বলতে বলতে নোংরা মেঝেতে বসে পড়ল মোহনা। এই জগন্নাথ পাড়ুই মিথ্যে কথা বলে না ম্যাডাম। আমি এক কথার মানুষ, এই জন্যই তো আমার উপরে তো ভরসা করেন ডাক্তারবাবু। আমি আগেও কাজ করেছি ডাক্তারবাবুর জন্য। বিশ্বাস না হলে বাড়ি গিয়ে জিজ্ঞেস করে দেখবেন। আমি কিছুতেই বিশ্বাস করব না, কিছুতেই না। এসব তোমাদের সাজানো সবটা। নিজের কানে শুনলে হাজবেন্ডের গলা চিনতে পারবেন তো? এই নিন শুনুন। বলে মোবাইল ফোন থেকে একটা রেকর্ডেড কল অন করলো সে। রিং হচ্ছে। হ্যালো। এই কণ্ঠস্বর মোহনা ঘুমের মধ্যেও চিনতে পারবে। স্যার, কাজটা হয়নি, গাড়ি ছেড়ে দিল। আর 1 সেকেন্ড সময় পেলে খালাস করে দিতাম। মোহনা চিনতে পারল এটা জগন্নাথ পাড়ুইয়ের গলা। অর্পণের এরকম কণ্ঠস্বর কখনো শোনেনি মোহনা। বরাবরের স্থিতধী অর্পণের গলায় রাগ হতাশা ঝরে পড়ছে যেন। অসুবিধা নেই স্যার, এর পরের বারে আর মিস হবে না। আমার হাতে সময় নেই। মোহনা বেঁচে থাকলে আমি ডুবে যাব। স্কাউন্ড্রেল, এভাবে আমার সমস্ত প্ল্যান নষ্ট হলে তোমাদের কাউকে ছাড়বো না আমি। আরে স্যার, টেনশন নেবেন না তো। একদিন মিস হলে কি পরের দিনও মিস হবে নাকি? কাল রাতে হসপিটাল থেকে ফেরার সময় কাজ হয়ে যাবে। ম্যাডামের তো ফিরতে রাত হয়, তখন রাস্তা মোটামুটি ফাঁকা থাকে। চিন্তা করবেন না, ম্যাডাম রাতে হসপিটাল থেকে বেরোলে আমাকে একটা ফোন করে জানিয়ে দেবেন। ম্যাডাম যাতে বাড়ি আর না ফেরেন সেই দায়িত্ব আমার। বললাম তো, দেখে নেবেন। কাল যেন কাজটা হয়, নইলে। ফোনটা কেটে গেল। মোহনা কাঁদছে।
আছাড়ি পাছাড়ি করে কাঁদছে। মনে পড়ে যাচ্ছে সেদিন অর্পণ তাকে বলেছিল হাসপাতাল থেকে বেরোনোর সময় তাকে ফোন করে জানাতে। এভাবে ঠকালো তাকে অর্পণ। সায়ন্তিকা মেঝের ওপরেই তার পাশে বসে পড়ল, বলল, আপনি চলুন ম্যাডাম, গাড়িতে গিয়ে বসবেন। সেদিন আমরা যদি আপনাকে ওখান থেকে তুলে না নিয়ে আসতাম, সেই রাতেই আপনাকে এদের মেরে ফেলার প্ল্যান ছিল। আমরা আপনার ক্ষতি করতে চাইনি। কেন 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 কেন? সায়ন্তিকা ওর হাত ধরে টানল। বাইরে চলুন, সব বলছি। এই লোকটা বলছে ও আগে অর্পণের জন্য কাজ করেছে, মানে ওর সব কাজের শাস্তি ও আজই পাবে। ওকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। সায়ন্তিকার মুখটা জ্বলন্ত অগ্নিপিণ্ডর মতো গন গন করছে। না, এটা আমাদের যুদ্ধ, আমরাই অপরাধীকে শাস্তি দিই। আপনি বাইরে চলুন। বাইরে বেরোনোর আগে সায়ন্তিকার সঙ্গীর দিকে মোহনার চোখ চলে গেল। লোকটার হাতে চকচক করছে একটা ধারালো ছোট্ট ছুরি। আজ সে জানল মৃত্যু ভয় দুর্ধর্ষ খুনির ক্ষেত্রেও পৃথক হয় না। সেদিক থেকে চোখ ফিরিয়ে নিল মোহনা। ধীরে ধীরে এগিয়ে গেল বাইরের দরজার দিকে। খোলা আকাশের নিচেও আজ মোহনা শান্তি পাচ্ছে না। মনে হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার বিরুদ্ধে এক কুৎসিত ষড়যন্ত্রে অংশ নিয়েছে। এতদিন ওই অন্ধকারবদ্ধ ঘরে তার এত কষ্ট হয়নি যতটাই মুক্ত প্রকৃতির মাঝে আজ হচ্ছে তার। চারপাশে যেন কোনো কারাগারের প্রাচীর ঘিরে রেখেছে তাকে। এগিয়ে আসছে তাকে তাকে পিষে ফেলতে, একটু একটু করে। ধুলো কাঁকরের ওপরে ধপ করে বসে পড়ল মোহনা। মনে পড়ল সেদিন অর্পণ হাসপাতাল থেকে বেরোনোর আগে তাকে ফোন করে জানাতে বলেছিল তার জন্য বিরিয়ানি রাঁধবে। এখন এই মুহূর্তে চিৎকার করে কাঁদতে পারলে বুঝি মোহনা স্বস্তি পেত, কিন্তু তার চোখে জল আসছে না। মনে হচ্ছে তার দুই চোখ অসংখ্য দাবদাহে জ্বলছে, পুড়িয়ে দিচ্ছে মোহনার সমস্ত অস্তিত্ব। সায়ন্তিকা হাঁটু মুড়ে মোহনার পাশে বসল। মোহনার হাতে হাত রেখে নরম গলায় বলল, ম্যাডাম, আপনার কষ্টটা বুঝতে পারছি, সত্যিই পারছি। কারণ আমরাও তো প্রত্যেকে জ্বলছি, এক অসহ্য জ্বালা বুকে নিয়ে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছি। আমরা আপনাকে জোর করব না। আপনি চাইলে আজই চলে যেতে পারেন, যেখানে খুশি। আপনাকে আটকাবো না, আপনি মুক্ত। মোহনা চুপ করে সামনের দিকে চেয়ে রইল অনেকটা সময়। তারপরে সায়ন্তিকার হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে কঠিন কণ্ঠে বলল, আমাকে কি করতে হবে বলো? এই হলো গিয়ে মোহনা মিত্রর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস স্যার। আর এগুলো বিভিন্ন লোন, আর এটা হচ্ছে ইন্স্যুরেন্সের ডকুমেন্টস। বাপরে বাপ, এগুলো বের করতে না জান বেরিয়ে গেছে একেবারে। কিছুতেই দেবে না, বলে ক্লায়েন্ট ইনফরমেশন শেয়ার করা ওদের এথিক্সের বাইরে। তারপর ভয় দেখিয়ে ক্লায়েন্ট মিসিং জানিয়ে অনেক কষ্টে বের করা গেছে। ওহ, অনেকগুলো কাগজ সুশোভনের সামনে ছড়ানো, সেগুলোতে ডুবে আছেন তিনি। আপাতত পলাশের কষ্ট নিয়ে তাকে বিশেষ চিন্তিত বলে মনে হলো না। বেশ অনেকক্ষণ সময় পরে মুখ তুলে পলাশের দিকে তাকালেন সুশোভন। এই ডকুমেন্টসই বোধহয় যথেষ্ট হবে অর্পণ মিত্রকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে, তাই না? পলাশ মাথা নাড়ল। প্রথমত নিউ টাউনের জমিটা কেনা হয় মোহনা মিত্রের নিজের সেভিংসের সিংহভাগ তুলে নিয়ে, অথচ জমি রেজিস্ট্রেশন হয়েছে দুজনের নামে, অর্পণ মিত্র ও মোহনা মিত্র। দ্বিতীয়ত বিভিন্ন ব্যাংক থেকে প্রচুর লোন নেওয়া হয়েছে মোহনা মিত্রের নামে। দুটো বাড়ি, একটা ফ্ল্যাট, সবই মর্টগেজ রাখা হয়েছে। প্রতিটা লোনই কিন্তু ইনশিওর্ড, অর্থাৎ মোহনা মিত্র যদি মারা যান সেক্ষেত্রে ব্যাংককে লোন পরিশোধ করতে হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? মোহনা মিত্রর মৃত্যু হলে নিউ টাউনের জমি সহ পুরো ক্লিনিকের
এক ছত্র মালিকানা পাবেন অর্পণ মিত্র। তোমার মনে আছে তো পলাশ, EM বাইপাসে মোহনা মিত্রের উপর গুলি চালানোর চেষ্টা হয়েছিল? সেটা মিস হতে পরদিনই তাকে কিডন্যাপ করা হয়। তার মানে মোহনা মিত্র আর বেঁচে নেই? এটা এখনই বলা যাচ্ছে না নিশ্চিত হয়ে, তবে সম্ভাবনাটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু স্যার, মোহনা মিত্র কিডন্যাপিংয়ের পিছনে যদি অর্পণ মিত্র থেকে থাকেন, তাহলে তো বাকি 3টে হত্যার সঙ্গে মোহনা মিত্রর কিডন্যাপিংকে ফেলা যাচ্ছে না, তাই না? আমি ঠিক বললাম না? সুশোভন পলাশের মুখের দিকে অন্যমনস্ক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপরে বললেন, এর দুটো অর্থ হতে পারে। এক, মোহনা মিত্রর কিডন্যাপিং সম্পূর্ণ স্বতন্ত্র একটি ঘটনা, এর সঙ্গে বাকি 3টে হত্যার কোনো সম্পর্ক নেই। 2, 4টে ঘটনাই এক সূত্রে গাঁথা। তার মানে দাঁড়ায় বাকি 3টে মৃত্যুর সঙ্গে সামহাউ অর্পণ মিত্র অ্যাসোসিয়েটেড। অর্পণ মিত্র অ্যাসোসিয়েটেড? কিন্তু কেন? অস্বাভাবিক জোরে বলে উঠল পলাশ। আশেপাশের টেবিল থেকে কয়েকজন মুখ ঘুরিয়ে তাকালো তার দিকে। 3 জনের মধ্যে 2 জন সেবা সাথী মেডিকেল কলেজের সাথে যুক্ত ছিল। আমাদের অর্পণ মিত্র কিন্তু ওই হাসপাতালেরই ডাক্তার। তাই তো, এটা তো আমার মাথাতেই আসেনি। আমাদের মনে রাখতে হবে, মৃত্যু এখন আর 3টে নয় পলাশ, 4টে। তার মানে মোহনা মিত্র মারা গেছেন? না, মোহনা মিত্র মারা গেছেন কিনা সেটা আমরা এখনো জানি না, কিন্তু তাকে বাদ দিলেও আরেকজন মারা গেছে। তুমি সায়ন্তিকার প্রেমিকের কথা ভুলে যাচ্ছ পলাশ। সায়ন্তিকার প্রেমিক? সায়ন্তিকার প্রেমিক? কিন্তু স্যার, সে তো 2 বছর আগে মারা গেছে। তার সঙ্গে এই কেসের কোনো যোগাযোগ থাকবে কি করে? সে আমি জানি না, তুমি খুঁজে বার করো। আমার খুবই ক্লান্ত লাগছে, ওর দিকে শরীরটাও ভালো যাচ্ছে না। এক কাজ করো, সায়ন্তিকার প্রেমিকার ছবিটা রাখো তোমার কাছে। সেবাসাথী মেডিকেল কলেজে গিয়ে অর্পণ মিত্র সম্পর্কে ডিটেইলে খোঁজ নাও, আর এই ছেলেটি সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করে দেখো কিছু পাওয়া যায় কিনা। বলা তো যায় না, এখানেই দেখিবে চাই, উড়াইয়া দেখো তাই। বলে সুশোভন নিজের পকেট থেকে ছবিটা বের করে পলাশের হাতে দিল। সুশোভনকে মাঝে মাঝে বুঝতে পারে না পলাশ। এই মুহূর্তেই কেস সম্পর্কে উৎসাহে ফুটতে থাকেন তিনি, পরের মুহূর্তেই ঝিমিয়ে যান। পলাশকে স্নেহ করেন সুশোভন, সেটা সে অনুভব করতে পারে। কেসটার কর্তৃত্ব তিনি পলাশকে দিতে চাইছেন, সেটা বুঝতে পারছে পলাশ। সাজানো কেস তার হাতে তুলে দিচ্ছেন। কৃতজ্ঞতায় মনটা দ্রব হয়ে ওঠে পলাশের। অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠে পলাশ। গন্তব্য সেবা সাথী হাসপাতাল। কেসটা তার মস্তিষ্ক জুড়ে রয়েছে বিগত কয়েকদিন ধরেই। সে আদেও জানে না এই কেসের শেষ কোথায়, কিংবা সমাধান থেকে ঠিক কতটা দূরে রয়েছে সে। তবু কি যেন একটা খটকা তাকে জ্বালাচ্ছে। সেটা যে কি অনেক ভেবেও বুঝে উঠতে পারছে না। ফলে নিজের ওপরে বিরক্তি বাড়ছে তার। ভাবতে হবে, আরও তলিয়ে ভাবতে হবে। ছেলেটার নাম সুস্মিত রায়। সুশোভনের ধারণা ভুল ছিল না। সেবাসাথী মেডিকেল কলেজ থেকে গাইনিকোলজিতে MD করেছিল সুস্মিত। এই ক্যাম্পাসের ভেতরেই 4 তলার ছাদ থেকে পড়ে মারা যায়। ঘাড়ের হাড় টুকরো হয়ে ভেঙে গিয়েছিল, মাথার খুলিতে চিড় ধরেছিল, পাঁজরা ভেঙে ফুসফুস ফুটো করে দেয়। স্পট ডেথ। সুইসাইড নোটও পাওয়া যায়নি। কিন্তু সুস্মিতের রুমমেট বয়ান দেয় যে তার ব্যক্তিগত জীবনে সমস্যা চলছিল, প্রেমে আঘাত পেয়ে অবসাদে ভুগছিল। সে কারণে আত্মহত্যা করার কথাও নাকি বলতো মাঝে মধ্যে। আত্মহত্যার কেস সাজিয়ে কেসটা ক্লোজ করে দেওয়া হয়। এই অবধি ঠিক ছিল। অফিসে ফিরে সুস্মিত রায়ের মৃত্যু সম্বন্ধীয় ডকুমেন্টস নিয়ে পলাশ বসল। অটপসির রিপোর্ট অনুসারে সুস্মিতের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল, কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞ সেই সম্পর্কে জোর দিয়ে কিছু বলতে পারেননি। ডিফেন্ড উন্ড ছিল সামান্য, কিন্তু তা থেকে
কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না। ওপর থেকে পড়ার সময় দেওয়ালে কার্নিশে ধাক্কা খেয়েও এরকম দাগ হতে পারে। পলাশ হাত কামড়ায়। অন্তত যদি দেওয়াল থেকে মৃতদেহের দূরত্ব কিরকম ছিল জানতে পারত সে, তাহলেও হত্যা না আত্মহত্যা সেই নিয়ে একটা ধারণা পাওয়া যেত। কিন্তু দেহটা নিচে পড়ার পর তাকে চিকিৎসার জন্য উঠিয়ে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল। যখন কাউকে বাঁচানোর জন্য চেষ্টা করাটাই প্রাথমিক প্রয়োজন হয়, তখন কেউ দূরত্ব মাপতে বসে না। তবে ইনভেস্টিগেটিং টিমের উচিত ছিল রক্তের দাগ হিসাব করে প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই রিপোর্টে দেওয়াল থেকে দেহের দূরত্বের ব্যাপারে কোনো উল্লেখ নেই। সুস্মিত রায় নামটা কি আগে কোথাও শুনেছে পলাশ? কোথায়? কিছুতেই মনে পড়ছে না তার। সুশোভনের নম্বরে কল করল সে। সেবাসাথী থেকে যা যা জেনেছে সব জানালো। সুস্মিতের নাম শুনে সুশোভন কেমন যেন থমকে গেল। এটা কেমন করে হতে পারে পলাশ? কেন স্যার? পলাশ, রোজ সকালে উঠে ধ্যান করবে, এর সঙ্গে প্রাণায়াম। এই বয়সে স্মৃতিশক্তি এত দুর্বল হলে চলবে কি করে? তোমার মনে নেই পীযূষ বাবুর বাড়িতে তার যে ডাক্তার বন্ধুর সঙ্গে আলাপ হয়েছিল, তার নাম কি বলেছিল? সুস্মিত রায়। ভগবান, এই জন্য নামটা আমার আগে শোনা বলে মনে হচ্ছিল। ঠিক ঠিক ঠিক, তিনিও তো বলেছিলেন যে সেবাসাথী মেডিকেল কলেজ থেকে পাশ করেছিলেন। কিন্তু সুস্মিত রায় যদি মারা গিয়ে থাকে, তাহলে উনি কে? জানি না। আমার শরীরটা খুব খারাপ পলাশ। মাথাটা ঘুরছে, বিছানা ছেড়ে উঠতে পারছি না। তুমি এক কাজ করো, পীযূষবাবুর বাড়ি গিয়ে তার ওই বন্ধু সুস্মিত রায় সম্পর্কে যাবতীয় যা তথ্য পাও জোগাড় করো। আমাকেও জানিও যা জানতে পারছো। আবার সুগার ফল? আপনি একদম শরীরের যত্ন নেন না স্যার। এবার একজন ভালো ডাক্তার দেখান প্লিজ। ফোনের অপর প্রান্ত থেকে সুশোভনের মৃদু হাসির শব্দ শোনা গেল। আচ্ছা দেখাবো খন। তুমি যাও, মন দিয়ে কাজটা করো। পীযূষবাবু বাড়িতেই ছিলেন। মাতৃহারা শিশুটিকে কোলে নিয়ে বারান্দায় বসেছিলেন। শিশুটিও বাবার কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। পলাশকে দেখে ফিকে হাসলেন পীযূষ। আসুন আসুন, একটু দাঁড়ান। মানে আমি ওকে ঘরে শুয়ে এখনই আসছি। এমনই দুষ্টু, সারাক্ষণ কোলে শুয়েই ঘুমোবে। জানেন, বিছানায় শোয়াতে গেলেই জেগে ওঠে। পলাশের মনে হলো অপ্রত্যাশিত এই নতুন ভূমিকায় ভদ্রলোক যেন নিজেকে দ্রুত মানিয়ে নিচ্ছেন। আসলে জীবন মানুষকে শিখিয়েই দেয়। মিনিট পাঁচকের মধ্যেই ফিরে এলেন পীযূষ। হ্যাঁ বলুন। আজ একটা সম্পূর্ণ অন্য ব্যাপারে এসেছি আপনার কাছে। সেদিন এখানে এসে আপনার এক বন্ধুর সঙ্গে আলাপ হয়েছিল। হ্যাঁ, সুস্মিতার সঙ্গে। কেন বলুন তো? সুস্মিত রায়। আচ্ছা, ওকে আপনি কবে থেকে চেনেন? বছর দেড়েক আগে, আর একটু কম হবে। মানে ঠিক মনে পড়ছে না। কেন, কিছু হয়েছে নাকি? পলাশ সেই কথার উত্তর না দিয়ে বলল, আচ্ছা, কিভাবে আলাপ হয়েছিল মনে আছে? সেটা কেন মনে থাকবে না? আমার স্ত্রী পিয়ালির সূত্রে আলাপ হয়েছিল সুস্মিতার সঙ্গে। পিয়ালির বান্ধবী সায়ন্তিকার সঙ্গে প্রথমবার এই বাড়িতেই এসেছিল। সায়ন্তিকার সঙ্গে? হ্যাঁ, পিয়ালি তখন দ্বিতীয়বার গর্ভবতী। সেবাসাথীতে ওর চিকিৎসা চলছিল। ওর শরীর ভালো যাচ্ছিল না বিশেষ। প্রথমবার মিসক্যারেজের পর ওকে দ্বিতীয়বার কিছু ইঞ্জেকশনস দেওয়া হয়েছিল যাতে আবার মিসক্যারেজ না হয়ে যায়। কিন্তু সম্ভবত সেগুলো এর শরীরে সহ্য হচ্ছিল না। ও অসুস্থ হয়ে পড়ছিল। সেই সময় সায়ন্তিকা সুস্মিতাকে দেখতে এসেছিল। সায়ন্তিকাই পরিচয় করিয়ে দিয়েছিল। বলেছিল ডাক্তার, স্ত্রী রোগ বিশেষজ্ঞ। সুস্মিতা আমাদের বলে পিয়ালিকে যেন সেবা সাথীতে চিকিৎসা না করায়। আমরাও ঠিক করেছিলাম অন্য ডাক্তার দেখাবো, কিন্তু তার আগেই আবার ওর মিসক্যারেজ হয়ে যায়। আচ্ছা, বলছিলাম যে আপনার কাছে সুস্মিত রায়ের মোবাইল নম্বর বা অ্যাড্রেস কিছু আছে? ঠিকানা তো জানি না, তবে
কন্ট্যাক্ট নাম্বার পিয়ালির ফোনে ছিল, কিন্তু ফোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না কদিন ধরে। মারা যাওয়ার পর কাজকর্ম উপলক্ষে অনেক লোকজন বাড়িতে যাতায়াত করেছে, তার মধ্যে কেউ উঠিয়ে নিয়ে চলে গেছে কি না বলতে পারবো না। অনেক খুঁজেছি, পাইনি। ওই ফোনে ওর অনেক ছবি ছিল, বেশ কিছু ভিডিও ছিল, সেলফি তোলার নেশা ছিল ওর। ওগুলোই আমার কাছে স্মৃতি হয়েছিল। সব গেল। আপনি জানতেন সায়ন্তিকা মোহনা মিত্র সেক্রেটারি? হ্যাঁ, ইনফ্যাক্ট সায়ন্তিকা ও সুস্মিতাই আমাকে তার টাইম মোহনা মিত্রর কাছে পাঠিয়েছিল, বলেছিল মোহনা মিত্র ইজ বেস্ট। কিন্তু কিন্তু সেই তো। কথাটা শেষ না করেই থেমে গেলেন পীযূষ। তার কণ্ঠস্বরের বেদনা পলাশকেও ছুঁয়ে গেল। উঠে দাঁড়ালো পলাশ। পেছন থেকে পীযূষ বললেন, স্যার, একটা কথা বলবো যদি কিছু মনে না করেন। পিয়ালি চলে গেছে, ওকে আমি আর ফিরে পাবো না। প্রথমে ভেবেছিলাম আইন আদালত করব, মোহনা মিত্রকে শাস্তি দেব, কিন্তু আমাকে তো বাঁচতে হবে, আমার বাচ্চাটার জন্যই বাঁচতে হবে। পিয়ালি আমার কাঁধে অনেক বড় দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়ে গেছে, আর সব থানা পুলিশের টানাটানি ভালো লাগছে না আমার। মোহনা মিত্র আমার অপরাধী, আমার সন্তানের কাছে অপরাধী। আমি পোয়েটিক জাস্টিসে বিশ্বাস করি। মৃদু হাসল পলাশ। ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আসি, ভালো থাকবেন। পলাশ বেরিয়ে গেল গেট খুলে। পীযূষ বসে রইল সেখানেই। তারপরে পকেট থেকে মোবাইল ফোন বের করে তার পেছনের ডালাটা খুলল। ধীরে সুস্থে সিম কার্ড খুলে অন্য একটি সিম কার্ড ঢোকালো তাতে। তারপরে একটা নম্বর ডায়াল করল। রিং হচ্ছে। হ্যালো, পুলিশ এসেছিল, তোমাদের সম্পর্কে খোঁজ খবর করছে। মনে হলো অফিসার সন্দেহ করছে যে তুমি আসল সুস্মিতা রায় নও। হাওড়া জেলা হাসপাতালে সুস্মিত রায় বলে কোনো ডাক্তার নেই, কোনোদিনই ছিল না। অবশ্য সেখানে যে সুস্মিত রায়কে পাওয়া যাবে না সেই নিয়ে পলাশের কোনো সন্দেহ ছিল না। তাকে এখানে পাওয়া যাবে না জেনেই সে এসেছিল, কারণ মৃত মানুষ এই পৃথিবীতে ফেরে না। আর আসল সুস্মিত রায় মৃত, তার ফাইল পলাশ নিজে দেখেছে। এই নকল সুস্মিত রায় মানুষটি তবে কে? নিজের পরিচয় দিল পলাশ। আপনাদের এই হাসপাতালে যতজন ডাক্তার আছে সকলের ফাইল চাই আমার। আপনি একটু বসুন বলে সামনের ডেস্কে বসা ভদ্রলোক ভেতরে চলে গেলেন। মিনিট তিনেক পরে হন্ততন্ত হয়ে ফিরে এসে বললেন, আপনি ভেতরে চলুন আমার সঙ্গে। ভেতরে একটা অফিস ঘরে পলাশকে বসালেন ভদ্রলোক। চা খাবেন স্যার? না না, ওসব লাগবে না, ফাইলগুলো আনুন একটু তাড়াতাড়ি, আমার তাড়া আছে। সামনে টেবিলে একটা ধূলি ধূসরিত কম্পিউটার রাখা আছে। সেটার ব্যবহার খুব একটা হয় বলে তো মনে হয় না। একজন কম বয়সী মেয়ে এসে ঢুকলো ঘরে। এবার কোনো কথা না বলে কম্পিউটারের সামনে বসে অনভ্যস্ত হাতে কম্পিউটারটা অন করলো। আরও মিনিট পাঁচেক খুটখাট করবার পর বলল, এই যে স্যার, হয়ে গেছে, দেখুন। কম্পিউটারটা যথেষ্ট পুরনো, ভীষণ স্লো। প্রায় ৪৫ মিনিট কেটে গেল এই হাসপাতালে কর্মরত সমস্ত ডাক্তারদের ডেটাবেস চেক করতে। নকল সুস্মিত রায়ের চেহারাটা স্পষ্ট মনে আছে পলাশের। এই ডেটাবেসে সেই চেহারার কেউ নেই। এই কজনই, আর কেউ নেই? না স্যার, এই হাসপাতালে এই ডাক্তাররাই আছেন। সরকারি হাসপাতাল স্যার, এমনিতেই ডাক্তার কম, ইন্টার্নরা আছে বলে তবু কাজ চলে যায়। তার উপর অনেকে চাকরিও ছেড়ে দেন। সরকারি চাকরি ছেড়ে দেন? হ্যাঁ স্যার, এটা তো তাও জেলা হাসপাতাল। গ্রামের দিকে গিয়ে দেখুন, সেখানে তো অবস্থা আরও খারাপ। হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তারই নেই।
কলকাতার বাইরে পোস্টিং হলেই ডাক্তারদের মুখ ভার হয়ে যায়। হবে নাই বা কেন? কলকাতার মতো রোজগার এখানে তো হয় না। সরকারি হাসপাতালের ডাক্তাররা সারা মাসে যা কামান, বেসরকারি হাসপাতাল আর চেম্বার মিলে কলকাতার ডাক্তাররা একদিনে সেই টাকা রোজগার করে ফেলে। তাই ভালো অফার পেলেই চাকরি ছেড়ে চলে যান। গরিবের সেবা করতে আজকাল কেই আর এই প্রফেশনে আসে বলুন? সকলেই তো কত কম সময়ে কত বেশি উপার্জন করা যায় সেই ভাবনা নিয়েই চলেন। ইন্টার্নদের নেহাত বন্ড সাইন করতে হয়, তাই বাধ্য হয়ে কাজ করে। টার্ম শেষ হলেই পালায়। সেটা তো স্বাভাবিকই। প্রয়োজনের থেকে ডাক্তারের সংখ্যা কম। হ্যাঁ স্যার। মেয়েটি এবার বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞাসা করলো, আচ্ছা স্যার, আমাকে কি আর দরকার হবে? আর কিছু লাগবে? ভদ্রলোক পলাশের মুখের দিকে তাকালেন। পলাশ একটু ভেবে বলল, আচ্ছা, গত 1 বছরে যে ডাক্তাররা চাকরি ছেড়েছেন তাদের ডেটাবেস আছে? কম্পিউটারে নেই, এগুলো আলাদা ফাইলে আছে। একটু সময় দিলে আমি এনে দিতে পারি। বেশ, আনুন তো তবে। প্রায় আধ ঘন্টা পরে প্রায় গোটা 15 ফাইল এনে টেবিলের ওপরে রাখলেন ভদ্রলোক। এবার আর বেশি সময় লাগলো না। পরবর্তী কয়েক মিনিটের মধ্যেই পলাশের হাতে এলো সেই প্রত্যাশিত ফাইল। ভেতরের ছবিটি দেখে নকল সুস্মিত রায়কে চিনে নিতে কোনো অসুবিধে হলো না পলাশের। ছেলেটির নাম রাহুল দত্ত, তবে স্ত্রী বিশেষজ্ঞ নন তিনি। জেনারেল ফিজিশিয়ান, MBBS ডিগ্রি লেখা আছে ফাইলে। মাস 6 আগে চাকরি ছেড়েছেন। কেন ছেড়েছেন সেই বিষয়ে কেউ আলোকপাত করতে পারল না। বয়স্ক ভদ্রলোক বললেন, ডাক্তার দত্ত কাজের বাইরে খুব একটা বেশি কথা বলতেন না, একা একা থাকতেন। এখানে কোনো বন্ধুও ছিল না তার। হঠাৎই একদিন কাজ ছেড়ে চলে যান। তার সম্পর্কে কেউই এখানে তেমন কিছু বলতে পারবে না। পলাশ ঠিকানাটা লিখে নিল। গ্রামের নাম বামুনহাটি। আচ্ছা, এখান থেকে ঠিকানাটা কত দূর একটু বলতে পারবেন? বেশি দূরে নয়, সামনে থেকে বাস পেয়ে যাবেন স্যার। বামুনহাটিতে পৌঁছতে বিকেল 4টে বাজল। ঠিকানা খুঁজে পেতে বেশি কষ্ট করতে হলো না, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল বাড়িতে তালা ঝুলছে। আশেপাশের লোকেরা জানালো এ বাড়িতে এখন আর কেউ থাকে না। বাড়ির পাশেই একটা মুদির দোকান। মধ্যবয়স্ক দোকানি বসে বসে ঝিমোচ্ছিলেন। বাড়ির লোকেদের সম্পর্কে খোঁজ করতে কেমন সন্দেহের দৃষ্টিতে তাকালেন তিনি। জিজ্ঞাসা করলেন, আপনি কে? পলাশ নিজের পরিচয় দিল। এবার ভদ্রলোকের অলস শরীরী চেহারা নিমেষে বদলে গেল। একটু সোজা হয়ে বসলেন তিনি। কি ব্যাপার স্যার? আবার কি হলো? কিছু না, একটা ব্যাপারে খোঁজ নিতে এসেছিলাম। আচ্ছা, আপনি বলতে পারবেন এই বাড়ির লোকেরা কোথায়? দোকানি ভদ্রলোক একবার বাড়ির দিকে তাকালেন, তারপর বললেন, কেউ থাকে না স্যার। রতিনদা অনেক বছর আগেই মারা গেছেন। বৌদি একা হাতে একমাত্র সেলিকে বড় করেছিলেন। সেলিটা মানে আমাদের রাহুল লেখাপড়ায় ভালোই ছিল জানেন। ডাক্তারি পড়তে গেল, ভালো রেজাল্ট করে পাশ করলো। বৌদি আমাদের সকলকে নেমন্তন্ন করে খাইয়েছিলেন। হ্যাঁ, তারপর এনডিতে চান্স পেল। মা ছেলে খুব খুশি, আমরাও খুব খুশি হয়েছিলাম। ওরা কত কষ্ট করেছে দেখেছি তো চোখের সামনে। রাহুল দত্ত MD করেছিলেন? ব্যাড লাক স্যার, কি আর বলবো। কলকাতায় সেবাসাথী মেডিকেল কলেজে পড়তো। পড়া প্রায় শেষের মুখে, বুঝলেন। লাস্ট পরীক্ষার কিছুদিন আগে হোস্টেলে ওর সঙ্গে যে ছেলেটা থাকতো একই রুমে, সে নাকি সুইসাইড করে। তারপর যা হয়, থানা পুলিশের টানা হ্যাজরা, রাহুলকে দিয়ে বয়ান দেওয়ানো হলো। তারপর থেকেই ছেলেটা কেমন যেন হয়ে গেল জানেন। হোস্টেলেই গলায় দড়ি দিতে চেষ্টা করছিল, সারাদিন চিৎকার করে কাঁদত, পাগলের মতো হয়ে গেছিল। তারপর ডাক্তার বদ্যি করে একটু ভালো হলো। হাওড়া হাসপাতালে সরকারি চাকরি পেল। লেখাপড়াটা আর হলো না ছেলেটার। তবুও আমরা ভাবলাম যা হোক, এবার বৌদি একটু শান্তি পাবে। হ্যাঁ, তারপর বৌদি ওকে অবলম্বন করেই মেসেছিলেন, কিন্তু মনটা একদম ভেঙে গেছিল।
7 মাস আগে একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হলো। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পাওয়া যায়নি, তার আগেই সব শেষ। আর রাহুল? মা মারা যাওয়ার 1 মাসের মধ্যেই বাড়ি বেচে দিয়ে কোথায় যে চলে গেল জানি না। বাড়ি বেচে দিয়েছে? কার কাছে? আমার কাছে। হঠাৎ একদিন সকালে এসে বলল, কাকু আমি এখান থেকে চলে যাব। মাই যখন নেই আমার আর এই বাড়িতে মন টিকছে না। বলছি আপনি এই বাড়ি আর জমিটা কিনবেন? আমি তো অবাক। ওকে বোঝানোর চেষ্টা করলাম, বললাম তোমার টাকার দরকার থাকলে আমি দিচ্ছি খন, কাগজপত্র না হয় রাখলাম, তোমার সুবিধে মতো টাকা শোধ করে কাগজ নিয়ে যেও, বেচবে কেন? তা ছেলে কথা শুনলে তো। আমার কাছে নগদ টাকা বেশি ছিল না। ও বলল, বেশি লাগবে না, আপনি যা পারবেন তাই দিনক্ষণ। দেখুন স্যার, গ্রামে গঞ্জে নানান কথা হয়, পরে লোকে বলবে অনাথ ছেলেটাকে ঠকিয়ে জমি নিয়েছি আমি। ওর বাবাকে দাদা ডাকতাম, দাদা বলেই ভাবতাম, ঠকাতে চাইনি ওকে। কিছু জমা সঞ্চয় ছিল, তাড়াতাড়ি বউয়ের গয়না বন্ধক দিয়ে আরো কিছু টাকা এনে দিলাম। ও চলে গেল। 7 দিন পরে একদিন এসে আইনি ঝামেলা শুকিয়ে দিয়ে গেল, আর আসেনি তারপর থেকে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার দোকানের পাশেই তো রাহুলের বাড়ি। আচ্ছা ওর কাছে কেউ আসতো? একটা মেয়ে আসতো, বেশি বয়স হবে না, ওই রাহুলেরই মতো বা একটু ছোট, শ্যামলা মতন চেহারা। পলাশ পকেট থেকে সায়ন্তিকার ছবিটা বের করলো। দেখুন তো, এই মেয়েটি কিনা? আরে হ্যাঁ, এই মেয়েটাই তো। হ্যাঁ, এই মেয়েটাই। আর কেউ? ভদ্রলোক আকাশের দিকে তাকিয়ে একটু ভাবলেন, তারপরে বললেন, কয়েকবার একটা লোককে আসতে দেখেছি। রাহুল চলে যাওয়ার 1-2 দিন আগে ওই মেয়েটা আর লোকটা একসঙ্গে এসছিল। হ্যাঁ, আমার মনে আছে। লোক কে? কেমন দেখতে? তা লম্বা চওড়া চেহারা স্যার। হ্যাঁ, মুখে দাড়ি গোঁফ আছে, চোখে সবসময় কালো চশমা পরা থাকতো। মুখখান ঠিক বোঝা যেত না, তবে বয়স 50-এর বেশি হবে। তবে 60-এর নিচে। কি করে বুঝলেন যে বয়স 50-এর বেশি হবে? স্যার, সারাদিন আমার দোকানে অনেক লোক আসে। লোকের দাঁড়ানো গলার স্বর শুনে বয়স খানিকটা আন্দাজ করতে পারি। প্রথম দিন লোকটা আমার দোকানে এসে রাহুলের বাড়ি কোনটা জানতে চেয়েছিল, তখনই দেখেছিলাম। পরে আরো কয়েকবার দেখেছি ওর বাড়িতে ঢুকতে। বললাম তো, শেষ যেদিন মেয়েটার সঙ্গে এলো, চলে যাওয়ার সময় আমার দোকানে দাঁড়িয়ে লেবু লজেন্স কিনেছিলেন কয়েকটা। মনে আছে? লেবু লজেন্স? হ্যাঁ। পলাশ আবার পকেট থেকে অর্পণ মিত্রর ছবিটা বের করে এনে জিজ্ঞাসা করল, আচ্ছা দেখুন তো, ইনি কি? এর মুখে দাড়ি গোঁফ থাকলে কি চেহারাটা মিলছে বলে মনে হয়? ভদ্রলোক চোখ সরু করে মন দিয়ে দেখলেন, তারপরে বললেন, বুঝতে পারছি না স্যার, মনে হচ্ছে না। না, এই ভদ্রলোক তো বেশ সুন্দর দেখতে, বয়সও 50-এর কমই হবে। আমার দোকানে যে এসেছিল সেই লোকটার বেশ লম্বা চওড়া চেহারা ছিল। বয়স একটু বেশি, গলার স্বরটাও বেশ ভারী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলে রাস্তার দিকে পা বাড়ালো পলাশ। পেছন থেকে ডাকলেন দোকানি ভদ্রলোক, 1 মিনিট স্যার। পলাশ ঘুরে দাঁড়ালো। রাহুল ঠিক আছে তো স্যার? ওর কোনো বিপদ হয়নি তো? পলাশ কাঁধ ঝাঁকালো। কি উত্তর দেবে সে? এ প্রশ্নের জবাব তো তার কাছেও নেই। হ্যালো হ্যালো, অর্পণ, অর্পণ আমাকে বাঁচাও, ওরা ওরা আমাকে মেরে ফেলবে, অর্পণ, অর্পণ প্লিজ। ফোনে মোহনার কণ্ঠস্বর চাপা হলেও তাতে আতঙ্ক ও উত্তেজনা স্পষ্ট। অর্পণ একবার ঘুমন্ত দিঠির দরজায় উঁকি মারল, তারপরে দরজা টেনে দিয়ে ব্যালকানিতে দাঁড়ালো। তুমি কোথায় আছো মোহনা? আমায় বলো, আমি এখনই তোমাকে নিতে আসছি, তুমি ভয় পেও না। না
অনেক কষ্টে ওদের চোখে ধুলো দিয়ে 100 নম্বর ডায়াল করতে চেষ্টা করেছিলাম, কিন্তু ফোন লাগছে না। না না, পুলিশকে ফোন করো না। বলেই একটু থমকায় অর্জুন। কথা ঘুরিয়ে বলল, আমি তোমাকে ওখান থেকে বের করে পুলিশের কাছে নিয়ে যাব, তুমি আমাকে ঠিকানাটা বলো। ওরা 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 তোমার সম্পর্কে আমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছে অর্পণ। বলেছে তুমি নাকি মেডিকেল কলেজের আড়ে বেআইনি আর অনৈতিক গবেষণা চালাচ্ছ। বলেছে তোমার যে ছাত্রটা আত্মহত্যা করেছিল না, সেটা নাকি আত্মহত্যা নয়, তোমার পাপের কথা জেনে গেছিল বলে তোমার ভাড়া করা লোককে দিয়ে নাকি তুমি ওকে খুন করিয়েছো। শুধু তাই নয়, তুমি নাকি ক্লিনিক আর আমার সব সম্পত্তি নিজের নামে করার জন্য আমাকেও খুন করতে চাও। তুমি নাকি আমার নামে অনেক লোন নিয়েছো জাল সই করে। আমি ওদের একটা কথাও বিশ্বাস করিনি অর্পণ। তোমাকে আমি ওদের থেকে অনেক বেশি চিনি। আমাকে এখান থেকে তুমি নিয়ে যাও। পুলিশকে আমি সব কথা বলবো। এদের সব সিক্রেট আমি জেনে ফেলেছি। ওরা খুনি, ওরা আমাকে বাঁচিয়ে রাখবে না। প্লিজ আমাকে বাঁচাও অর্পণ। ডক্টর অর্পণ মিত্রের চোয়াল শক্ত হয়, তবু কণ্ঠস্বরে অনেকটা ভরসা ও স্নেহ ঢেলে বলে, তুমি শান্ত হও, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না মোহনা। আমার ওপর ভরসা রাখো। তুমি কোথায় আছো? মোহনা চাপা স্বরে ঠিকানাটা বলল। আমি লুকিয়ে আছি, কিন্তু কতক্ষণ লুকোতে পারবো জানি না। তুমি প্লিজ তাড়াতাড়ি এসো। ফোনটা রেখে জগন্নাথ পারুয়ের নম্বর ডায়াল করে অর্পণ। রিং হয়েই যাচ্ছে, ফোন তুলছে না। বিরক্তিতে তার সুন্দর মুখটা বিকৃত হয়ে যায়। যারা অর্পণ মিত্রকে কাছ থেকে চেনে, আজ এই রাত্রির অন্ধকারে তার মুখ দেখলে তারাও কেঁপে উঠতেন। এত হিংস্রতা কোনো মানুষের মুখে দেখার কথা কল্পনাও করা যায় না। অর্পণ মিত্র প্রচণ্ড ক্রোধে ফুঁসছেন। ফোনই ধরে না, সব অপদার্থ। কাজের সময় পাওয়া যায় না এদের। ঠিক কোথাও গিয়ে গলা অবধি মদ গিলে পড়ে আছে। সেদিন যদি গুলিটা মিস না হতো, আজ সব ঝামেলা ভোগ করতো তো না আমাকে। মোহনার কথা শুনে অর্পণ বুঝেছেন সে তার গবেষণার ব্যাপারে অনেক কিছু জেনে গেছে। এরপর ওকে আর বাঁচিয়ে রাখা কোনোভাবেই নিরাপদ নয়। মোহনাকে খুব ভালোভাবে জানে অর্পণ। টাকা রোজগারের পেছনে ছোটে দিন রাত পরিশ্রম করে মোহনা ঠিকই, কিন্তু তাই বলে অন্যায়কে সমর্থন করবে না। ও যদি পুলিশের কাছে মুখ খোলে, সেক্ষেত্রে ইনভেস্টিগেশন শুরু হলে কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরোবে। স্বপ্ন তো মোহনার একার ছিল না, অর্পণেরও কিছু স্বপ্ন ছিল। সেই স্বপ্নের ছোঁয়ার জন্য কম বাধা তো পেরোতে হয়নি তাকে। সরকারি মেডিকেল কলেজের গবেষণার সুবিধে যেমন আছে, আছে অসুবিধেও। একদিকে অনেক রোগীকে স্যাম্পল হিসেবে ব্যবহার করতে পেরেছে অর্পণ সহজেই। দারিদ্র সীমার নিজের অশিক্ষিত লোকেরা কৃতার্থ হয়েই নিজেদের অর্পণের হাতে সমর্পণ করেছে। অন্যদিকে মেডিকেল কলেজে গোপনীয়তা রক্ষা করা বরাবরই ছিল একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো ইনফ্রাস্ট্রাকচার। ফার্টিলিটি গবেষণার অত্যাধুনিক প্রযুক্তির দরকার হয়, যা মেডিকেল কলেজ থেকে পাওয়া সম্ভব ছিল না। কিন্তু ঠিক সময় ঠিক যোগাযোগ তৈরি করেছিল বিধায়ক মনোজ মজুমদারের মাধ্যমে। এই ধরনের গবেষণার ক্ষেত্রে যে বিশাল ফান্ডের প্রয়োজন হয়, তাও এসেছিল, এখনো আসছে, প্রয়োজনে আরও আসবে। তাছাড়া মেডিকেল কলেজের ব্যবস্থাটা বেশি দিন চালাতে হবে না আর। নিজের ফার্টিলিটি ক্লিনিকে কাজ শুরু হলে গবেষণার জায়গা বা গোপনীয়তা নিয়ে কোনো সমস্যাই হবে না তার। কিন্তু যা ভাবা যায় সবসময় তা তো হয় না। সুস্মিত রায় নামে ছেলেটা একটু বেশি কৌতূহলী ছিল। অর্পণের গোপন গবেষণার কথা জেনে ফেলেছিল। গর্ভবতী মহিলাদের দেওয়া ইনজেকশন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল। ওকে খুন করতে চায়নি অর্পণ, কিন্তু গোপন কথা বেশি জেনে ফেললে তাকে বাঁচিয়ে রাখা যায় না। অর্পণের মাথায় যারা বসে আছে তাদের তরফ থেকে সেরকমই নির্দেশ এসেছিল। বড্ড বোকা ছিল ছেলেটা। অর্পণের সঙ্গে হাত মেলালে এতদিনে বড় লোক হয়ে যেত, কিন্তু তা না করে অর্পণের মুখের ওপর সে বলেছিল, অ্যানিম্যাল টেস্টিং না করে এভাবে কোনো ফর্মুলায় সোজাসুজি মানুষের ওপর টেস্ট করা যায় না। ওই গরিব মানুষগুলোর কাছে ডাক্তার ভগবান।
তাদের সরলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ পূরণের জন্য তাদের গিনিপিগ বানানো যায় না। এটা অনৈতিক, এটা ইল্লিগাল। আপনি যেটা করছেন তাকে গবেষণা বলে না, পাগলামো বলে। আপনি উন্মাদ। ডিনকে কমপ্লেন করব আমি আপনার নামে। অর্পণকে আইন শেখাচ্ছিল দুদিনের ছেলে। ওকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না অর্পণের হাতে। সুস্মিত রায়ের কেসটা অনেক কষ্টে আত্মহত্যা বলে প্রমাণ করা গেছে। সুস্মিতের রুমমেট ছেলেটা, কি যেন নাম ছিল, রাহুল, সে অবশ্য বোকামি করেনি। রাহুল সুস্মিতকে খুন হতে নিজের চোখে দেখে ফেলেছিল। সম্ভবত সুস্মিত ওকে বলেও ছিল কিছু। জগন্নাথ ওকেও শেষ করে দিতে চেয়েছিল, তখনই অর্পণই বাধা দিয়েছিল। দুজন একসাথে মরলে সেটা আত্মহত্যা বলে প্রমাণ করা কঠিন হতো। ওর রুমমেটকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে তাকে দিয়ে মিথ্যে বয়ান দেওয়াতে বিশেষ কষ্ট করতে হয়নি। অর্পণ একজন গবেষক। মানবজাতির মঙ্গলের জন্য সারা পৃথিবী জুড়ে কত গবেষণাই তো হচ্ছে। সব কি আর প্রথম দফায় সফল হয়? হয় না তো। ট্রায়াল অ্যান্ড এরর মেথডে পরীক্ষা চালাতে চালাতে একসময় সাফল্য আসে। ব্যর্থতার ভয়ে আর যাই হোক, গবেষণা তো বন্ধ করে দেওয়া চলে না। 17A হাইড্রক্সি প্রোজেস্টেরন ক্যাপ্রয়েড একরকম সিনথেটিক প্রোজেস্টেরন। বাইরে প্রথম বিশ্বের দেশগুলির নানান গবেষণায় একে মা ও গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর ঘোষণা করেছে, কিন্তু এই দেশে এখনও এই ওষুধ প্রেসক্রাইব করতে বাধা নেই। দেদার ব্যবহারও হয়ে থাকে। কিন্তু অর্পণ এই ওষুধের সঙ্গে কিছু কেমিক্যাল কম্পাউন্ড, নিজের তৈরি কয়েকটি বিশেষ ফর্মুলা ইনজেকশন আলাদা আলাদাভাবে কয়েকটি আলাদা ব্যাচে পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছিলেন ফলাফল দেখার জন্য। তার ধারণা ছিল হাইড্রক্সি প্রোজেস্টেরনের সঙ্গে এগুলোর মধ্যে কোনোটির ব্যবহারের ফলে মিসক্যারেজের সম্ভাবনা একেবারেই কমে যাবে। তার সঙ্গে বাড়বে সফল ইমপ্লান্টেশনের হার। এছাড়াও হসপিটালে আসা প্রাকৃতিক উপায়ে গর্ভবতী মহিলাদের ওপরেও অর্পণ নানান রকমের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন। যাদের আগে মিসক্যারেজ হয়েছে সেই সব পেশেন্টদের নিজের গবেষণার গেনিপিক হিসাবে তিনি ব্যবহার করছিলেন, কিভাবে গর্ভপাতের সম্ভাবনা কমানো যায় সেটা দেখার জন্য। গত 2 বছর ধরে চলছে তার গবেষণা। ভারতের মতো দরিদ্র দেশে পরীক্ষার জন্য প্রয়োজনীয় গর্ভ পেতে অসুবিধে হয়নি। নরেশ দাস বিভিন্ন বস্তি থেকে মহিলাদের নিয়ে আসত। আজকাল স্যারোগেসির সঙ্গে দরিদ্র সীমার নিচের মহিলারা বেশ পরিচিত। 9 মাসের জন্য গর্ভ ভাড়া দেওয়া আর তার পরিবর্তে অনেক টাকা পেয়ে যাওয়া লোভ দমন করা তাদের পক্ষে যথেষ্ট কঠিনই হতো। যদিও সেই সব মহিলাদের অনেকেই আবার নিজেরাই মাতৃত্ব প্রত্যাশিনী ছিল। মা হতে না পারার সঙ্গে সামাজিক চাপ থাকেই। অথচ কৃত্রিম প্রজননের চিকিৎসা করানোর ক্ষমতা এদেরও নেই। তারা সহজেই নরেশের ফাঁদে পা দিত। তাদের জন্য অর্পণকে একটা পয়সাও খরচ করতে হতো না। ভাস্কর মণ্ডল ওটির সব ব্যবস্থা করে দিত। শুক্র বীজ নিয়ে পাওয়ার সমস্যা ছিল না। সারোগেসির নাটকের ক্ষেত্রে ভাস্কর, নরেশ বা প্রয়োজন হলে অর্পণ মিত্র নিজেই ডোনার হতেন। সারোগেটদের ক্ষেত্রে বাচ্চা হলে সেগুলোর ব্যবস্থা নরেশ বা ভাস্কর করত। বায়ের হাতে থাকলে বিক্রি করে দিত, আর না হলে মা পতিতপাবনী গঙ্গা তো ঘরের কাছেই আছেন। বেশ চলছিল। পুরোটাই চলছিল অবৈধভাবে, অত্যন্ত গোপনে, কোনো গবেষণার অনুমতি বা লাইসেন্স ছাড়াই। আইন মানা না মানা নিয়ে অর্পণের মাথা ব্যথা ছিল না, ছিল না কোনো নৈতিকতার ভাবনা। সেই কারণেই একাধিকবার নিজের বীজে জন্মানো শিশুদের নদীর জলে ফেলতে হাত কাঁপেনি তার। সে শুধু তিথির বাবা। সে জানে কোনো আবিষ্কারই সহজভাবে হয় না। তার জন্য পাহাড় ডিঙোতে হয়, পাহাড় ভাঙতে হয়। সে সফল হলে সারা দুনিয়া তাকে মাথায় তুলে রাখবে। সুস্মিত প্রতিবাদ করেছিল, অর্পণের দিকে আঙুল তুলে বলেছিল, আপনার ওষুধ আসলে বিষ, স্লো পয়জন। এই ওষুধে কোনো দিন সুস্থ শিশু জন্মাতে পারে না। মায়েদের শরীরের জননাঙ্গগুলিকে ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল করে ফেলবে এই ইঞ্জেকশন। মারাত্মক জরায়ু ক্যান্সারে আক্রান্ত হবে এই মহিলারা।
সুস্মিতের কথা ভাবলে এখনো খারাপ লাগে অর্পণের। বড় মেধাবী ছাত্র ছিল সে, ছিল অর্পণের প্রিয় ছাত্রদের একজন। দুর্দান্ত সম্ভাবনা ছিল তার মধ্যে। মেধার কি বিরক্তিকর অপচয়! সুস্মিত আশঙ্কা করেছিল যে তাকে মেরে ফেলা যেতে পারে। সম্ভবত নিজের মাকে সে জানিয়েছিল সব কথা, কিন্তু তার মা ছেলের মৃত্যুর পর পুলিশের কাছে না গিয়ে কোথায় গেল? বিধায়ক মনোজ মজুমদারের কাছে। অবশ্য পুলিশের কাছে গেলেও প্রমাণ কিছু করতে পারতেন না। পুলিশ প্রশাসনকে সামলানোর জন্য মনোজ মজুমদার ছিলেনই। ওই ঘটনার পর থেকে অর্পণ আরও বেশি সাবধান হয়েছে। অপেক্ষা করেছে নিজের ক্লিনিকে গবেষণার কাজ শুরু করবার জন্য। একবার সেখানে কাজ শুরু হয়ে গেলে তারা তো ভয় থাকতো না। তবু সুস্মিতের মৃত্যুর পর সব মসৃণভাবেই চলছিল। নতুন করে কোনো সমস্যাও দেখা দেয়নি। সুস্মিতের রুমমেট ছেলেটা নিজেই পড়াশোনা ছেড়ে কোথায় চলে গেল। নিশ্চিন্ত হয়েছিল অর্পণ। এরপর প্রথম সমস্যাটা হলো 5 মাস আগে। কয়েকটা ব্যাচের ওপর কয়েকটা নতুন কম্পাউন্ড পরীক্ষা করার সময় বাকিগুলোতে প্রাথমিকভাবে তাৎক্ষণিক কোনো বড়সড় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না গেলেও একটা ব্যাচ বিশ্রীভাবে ব্যর্থ হয়। গর্ভবতীদের গর্ভের সন্তানের কলাকোষের অস্বাভাবিক এবং সামঞ্জস্যহীন বৃদ্ধি শুরু হয়েছিল। অর্পণ তখন তার নতুন গবেষণা নিয়ে ব্যস্ত। ওই মহিলাদের পেছনে আর সময় নষ্ট করবার সময় ছিল না। এমনিতেও ওদের মধ্যে বেশিরভাগেরই স্বাভাবিকভাবেই গর্ভপাত হয়ে যাবে বলে ধারণা করেছিল সে। কয়েকজনের হয়েও গিয়েছিল, কিন্তু বাকিদের ভ্রূণ অস্বাভাবিক গতিতে পেরেই চলেছিল। অর্পণ একসময় ভেবেছিল ওই মহিলাদের হাসপাতালে এনে অ্যাবর্শন করে দেবে, কিন্তু তার আগে প্রথমে ভাস্কর মণ্ডল মারা গেল, তারপরেই মনোজ মজুমদার, শেষে নরেশ দাসও খুন হলো। মোহনার এদিকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে নিজের মানসিক অবস্থা ঠিক ছিল না। কিন্তু আজ মোহনার ফোন পেয়েছে সে। আলমারি খুলে কালো কুচকুচে সাপের মতো ঠান্ডা অস্ত্রটা বের করে পকেটে ঢোকালো ডক্টর অর্পণ মিত্র। অন্ধকারে তার চোখ দুটো হিংস্র সাপদের মতো জ্বলছে। ক্লিনিকটা তার নিজের করে চাই, যেখানে সে নিজের গবেষণাকে স্বাধীনভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। বৃহত্তর মানব কল্যাণের জন্য মোহনাকে শুধু তার সামান্য জীবনটা দান করতে হবে। খেলাটা আজ যেভাবেই হোক শেষ করেই ফেলবেন তিনি। অন্যদিকে স্যার অর্পণ মিত্রর ফোনে এইমাত্র একটা কল এসেছিল। সিমটা রেজিস্টার্ড নয়, কিন্তু লোকেশনটা ট্রেস করা গেছে স্যার। কলকাতার বাইরে দক্ষিণের শহরতলির দিকে একটা বস্তি। জায়গাটা দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ছে। সময়টা মধ্যরাত। সুশোভন ঘুমিয়ে পড়েছিল। শরীরটা খুব খারাপ লাগছে। বিকেল থেকে মাথায় তীব্র যন্ত্রণা। কিছুক্ষণ আগে একটা ব্যথার ট্যাবলেট খেয়েছেন। এখন শরীরটা কিছুটা ঝরঝরে লাগছে। পলাশের ফোন পেয়ে কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপরে বললেন, আমি আসছি, আমাকে লোকেশনটা ফরওয়ার্ড করো। আপনার শরীর? যা বলছি করো, সময় নেই বেশি, আমি বেরোচ্ছি। ওকে স্যার। ফোন রেখে কিছুক্ষণ একইভাবে বসে রইল পলাশ। আজকের রাতটা হয়তো খুব বেশি নাটকীয় হতে যাচ্ছে। কেসের শুরু থেকে একটা খটকা তাকে জ্বালাচ্ছিল, কিন্তু সেটা যে কি তা বুঝে উঠতে পারছিল না পলাশ। আজ রাহুলের বাড়ির পাশের দোকানদারের সাথে কথা বলতে গিয়ে একটা সম্ভাবনার কথা মাথায় উঁকি দিয়েছিল। কিছুক্ষণ আগে সুস্মিত রায়ের মৃত্যু সংক্রান্ত ফাইল ঘাঁটতে গিয়ে সেটা থেকে হঠাৎই পর্দা সরে গেছে নেহাত ঘটনাচক্রে। তারপরেই সব না মেলা হিসাবগুলো যেন নিজে থেকেই পাজলের মতো ঠিক জায়গায় বসে গেছে মসৃণভাবে। বাকি ছিল শুধু মোহনা মিত্রর অবস্থান জানা। সেটাও এখন এই ফোন থেকে জানা গেছে। আর কি বাকি রইল? অনেক কিছু, অথবা পুরোটাই। পুলিশ টিম নিয়ে লোকেশনে যখন পৌঁছলো পলাশ, ঘড়ির কাঁটায় রাত 3টে বাজে। দক্ষ তৎপরতায় পুরো বস্তিটা ঘিরে ফেলল তার দল। এই বস্তির ভেতরে সরু গলিতে গাড়ি ঢোকে না। বাইরে রাস্তার একধারে দাঁড়ানো গাড়িটাকে সে চেনে।
এটা সুশোভনের গাড়ি, অর্থাৎ স্যার আগেই পৌঁছে গেছেন। একটা বড় এসইউভি এসে দাঁড়িয়ে আছে, এটাও খুব ভালোভাবেই চেনা। অর্পণ মিত্রর বাড়ির সামনে এটাকে দাঁড়িয়ে থাকতে আগেও দেখেছে পলাশ। দলের দুজনকে সঙ্গে নিয়ে পা টিপে টিপে বস্তির ভেতরে ঢুকল পলাশ। এখানে 100-র ওপরে ঘর আছে। এত জটিল অলিগলির ভেতরে এই অন্ধকারের মধ্যে মোহনা মিত্রকে কোথায় খুঁজবে সে? মোহনা, আমি এসে গেছি, কোথায় তুমি? ফোনে ফিসফিস করে জিজ্ঞাসা করলেন অর্পণ মিত্র। এই অন্ধকার বস্তিতে কোনো স্ট্রিট লাইট নেই। 2 দিন আগে পূর্ণিমা গেছে, আকাশের চাঁদের আলো এখনো ম্লান হতে শুরু করেনি। এই আলোতে অর্পণ দেখল একটা ঘরের দরজা ঠেলে বেরিয়ে এলো মোহনা। এই কদিনে আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছে ও। চাঁদের আলোয় ওকে ভীষণ মোহময়ী দেখাচ্ছে। কে বলবে মোহনার বয়স 48? পরিস্থিতি ভিন্ন হলে অর্পণ হয়তো নতুন করে তার বিবাহিতা স্ত্রীর প্রেমে পড়তে পারত, কিন্তু এই মুহূর্তে মোহনাকে যত তাড়াতাড়ি সম্ভব খুন করতে হবে তাকে। ভোর হবার আগেই বাড়ি ফিরে যেতে হবে। কাল সকালে যখন মোহনার মৃত্যুর খবরটা পাবে, তারপর থেকে অনেক ঝক্কি, থানা, পুলিশ, শোকের অভিনয়, দিটিকে সামলানো, আরও কত কি। তারপর আবার ইন্স্যুরেন্স ক্লেম করতে হবে, সেও অনেক ফর্মালিটি। সময় নেই হাতে আর। মোহনা ছুটে এসে জড়িয়ে ধরল অর্পণকে। অর্পণ তার পিঠে হাত রাখল, অন্তিম আলিঙ্গন। মোহনার মাথায় চুলের গন্ধ, দীর্ঘ শ্বাসবায়ুর সঙ্গে বুক ভরে নিল অর্পণ। তারপর ওর কপালে গভীর চুমু খেল। মোহনা, অর্পণের মোহনা। আজও মনে আছে ওকে নিজের করে পাওয়ার জন্য কেমন পাগল হয়ে উঠেছিল অর্পণ। ধনী পরিবারের সুদর্শন ছেলে সে, কলেজের অসংখ্য মেয়ে তার জন্য পাগল ছিল। অথচ মোহনা পাত্তাই দিত না, চোখ তুলেও তাকাত না। অর্পণ জানত মোহনা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তবে কিসের এত গুমর বুঝে উঠতে পারেনি সে। আর সেই রহস্যই তাকে মোহনার দিকে আকর্ষণ করত। কি দুর্বার ছিল সেই আকর্ষণ শক্তি! কিন্তু সেই আকর্ষণ এক সময় বদলে গেল ঘৃণায়। অর্পণ অনুভব করল মোহনার মধ্যে কারোর হৃদয়ের দোসর হবার কোনো গুণই নেই। মোহনা তাকে চেয়েছে আশ্রয় হিসাবে, অথচ ফিরে দেয়নি কিছুই। দেওয়ার কথা ভাবেওনি, কখনো জানতেও চায়নি অর্পণের স্বপ্ন কি। সে কি চায়? অর্পণকে সম্মান করেনি, বরং ছাত্র ঠ্যাঙানো মাস্টার বলে হাসি ঠাট্টা করেছে বন্ধুদের মজলিসে। উচ্চাকাঙ্ক্ষা নেই বলে তিরস্কার করেছে, অবহেলা করেছে। উচ্চাকাঙ্ক্ষা, পেট মুচড়ে গুড়গুড়িয়ে হাসি হাসে অর্পণের। অর্পণের উচ্চাকাঙ্ক্ষার কাছে মোহনা কিছুই নয়। সে অর্পণের উচ্চাকাঙ্ক্ষার পরিধি কোনোদিন মাপতেও পারবে না। এত বছর এক ছাদের তলায় থেকে অর্পণকে বিন্দু মাত্র চেনেনি মোহনা। তবু এই মুহূর্তে অর্পণ অনুভব করছে মোহনাকে সে সত্যিই ভালোবাসে। ওকে মারতে কষ্ট হবে তার, কিন্তু কিছু করার নেই। মোহনাকে আজ মরতেই হবে। মোহনা মুখ তুলে অর্পণের দিকে চোখ রাখল। ভালো আছো অর্পণ? কতদিন পর তোমায় দেখলাম। তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি? কত খুঁজেছি তোমার, কোথায় ছিলে তুমি? মোহনা এবার একটু সরে দাঁড়ালো। সব বলবো, আগে এখান থেকে চলো, সোজা আগে পুলিশ স্টেশনে যাব। যেতে যেতে সব বলছি তোমায়। পুলিশ স্টেশন কেন? তুমি জানো না অর্পণ, বিরাট কোনো একটা স্ক্যাম চলছে। আমার নামে কেউ বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুট নিয়েছে, তাও আমার সই চাল করে। পুলিশকে তো জানাতে হবে। আচ্ছা, কে করতে পারে বলো তো? হোয়াট রাবিশ! তোমাকে কে বললো এসব কথা? সুস্মিতের আত্মা বলল। সুস্মিতকে মনে আছে তোমার? অর্পণ নীরব, ওর চোখ দুটো আগুন ঝরছে। মোহনার শির দ্বারা বেয়ে
একটা হিমেল স্রোত নেমে গেল। অর্পণের এই রূপ সে কখনো দেখেনি আগে। তুমি নিজের স্বার্থে আমাকেও বলি দিতে পারো, তাই না? আমাকে খুন করতে লোক লাগিয়েছিলে তুমি। আচ্ছা, একবার আমাকে বলতে তো পারতে, বলো, আমি নিজে সব কিছু তোমার নামে করে দিতাম। না, দিতে না তুমি। তোমার মতো স্বার্থপর মহিলা কাউকে কিছু দিতে পারে না। You bitch! আমি স্বার্থপর? কিন্তু আমি যা করেছি সব তো আমাদের দুজনের জন্য করেছি। আর তোমার স্বপ্ন কি অর্পণ? কিছু দরিদ্র অসহায় মেয়ের অসহায়তার সুযোগ নিয়ে তাদের অনৈতিক উপায়ে গিনিপিগ বানানো। নিজের স্বপ্ন পূরণের জন্য কত মহিলাকে তুমি বিপদের মধ্যে ঠেলে দিয়েছ। আর সুস্মিতকে তো তুমি খুনই করে ফেলেছ। ছি! কে বলেছে আমি খুন করেছি? সুস্মিত আত্মহত্যা করেছিল, প্রেম ভেঙেছিল ওর। সুস্মিতের রুমমেট নিজে বয়ান দিয়েছিল। কে? আমি? অন্ধকারের বুক চিরে বেরিয়ে এলো একটা ছায়া মূর্তি। মোহনা তাকে এতদিন ধরে দেখেছে সায়ন্তিকার সঙ্গে, পরিচয় জেনেছে আজ এখানে আসার আগেই। রাহুল? হ্যাঁ, আমি রাহুল দত্ত স্যার, আপনার স্টুডেন্ট। এতদিন পরেও আমাকে চিনতে পারছেন দেখে বেশ ভালো লাগলো। তবে সত্যিটা তো আপনার চেয়ে ভালো কেউ জানে না, তাই না? শাট আপ! মুখ বন্ধই তো করেছিলাম এতদিন ধরে স্যার। সুস্মিতকে খুন করলেন আপনারা, আমার চোখের সামনে আপনারা ওকে খুন করলেন। আমি ভয় পেয়েছিলাম সত্যি, পুলিশের কাছে মিথ্যে বয়ান দিলাম। ঘুমোতে পারতাম না স্যার। চোখ বুঝলেই সুস্মিত সামনে এসে দাঁড়াতো, ওর চোখের দৃষ্টি সহ্য করতে পারতাম না। এমডি শেষ সেমিস্টারে এসেও আর পরীক্ষা দিতে পারলাম না আমি। 6 মাসে 8 বার সুইসাইড করার চেষ্টা করেছিলাম। তারপর বুঝলাম আপনাকে আপনার পাপের শাস্তি না দিয়ে আমি মরতেও পারবো না স্যার। আচ্ছা, তার মানে ভাস্কর নরেশকে তুমিই মেরেছ? আমি না স্যার, আমরা মেরেছি। শুধু ওদের দুজনকেই নয়, মনোজ মজুমদারকেও মেরেছি। একবার দেখুন তো চেনেন কিনা একে। রাহুলের পাশে এসে দাঁড়ালো সায়ন্তিকা। সায়ন্তিকা, তুমি? সুস্মিতের প্রেম ভাঙেনি স্যার, আর মাস 2 মধ্যে আমরা রেজিস্ট্রি করে বিয়ে করব ঠিক করেছিলাম। আপনি তো তার আগেই ওকে মেরে ফেললেন। আপনাকে আমি কেমন করে ক্ষমা করি বলুন তো? আপনার উপর নজর রাখার জন্যই ম্যাডামের সেক্রেটারি হিসেবে জয়েন করেছিলাম। তা বলে ম্যাডাম নিশ্চয়ই বলবেন না যে আমি কখনো নিজের কাজে অবহেলা করেছি। শুরুতে অবশ্য ম্যাডামের ওপরেও আমাদের সন্দেহ ছিল, আর তাই তাকেও নজরে রাখাটা দরকার হয়ে পড়েছিল। কিন্তু আপনি তো আমাদেরই অবাক করে দিয়েছেন। কাজ করতে না গেলে তো জানতেই পারতাম না যে আপনি নিজের স্ত্রীকেও খুন করার প্ল্যানেটে বসে আছেন। আমি ভাবতে পারছি না অর্পণ, তুমি উন্মাদ শয়তান। আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অর্পণ মিত্রর হাত শূন্যে উঠল। সাইলেন্সার লাগানো রিভলভার থেকে 2টো গুলি চলল পরপর। একটা মোহনার কাঁধে এসে লাগলো, অপরটা লাগলো সায়ন্তিকার পেটে। আর ঠিক সেই মুহূর্তে পরপর 2টো আকাশ কাঁপানো গুলির শব্দ হলো। কেউ কিছু বোঝার আগেই অর্পণ মিত্র লুটিয়ে পড়ল মাটিতে। একটা গুলি চলেছে রাহুলের শূন্যে বাগিয়ে ধরা পিস্তল থেকে, অপরটা শব্দ শুনে ছুটে এলো পলাশ আর তার দলবল। চাঁদের আলোর নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন অর্পণ মিত্র এবং সায়ন্তিকা। দুজনের কাছে গিয়ে কানের নিচে হাত দিয়ে পালস চেক করলো পলাশ। সায়ন্তিকা বেঁচে নেই, অর্পণ মিত্র অজ্ঞান, তবে পালস আছে। মোহনা মিত্র মাটিতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। সুশোভন এসে দাঁড়ালেন তার পাশে। মোহনা দেবী আর অর্পণ মিত্রকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো পলাশ।
অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করে লাভ নেই, পুলিশের গাড়িতেই তুলে নিয়ে যেতে বলো। পলাশ মাথা নাড়ল, সঙ্গে থাকা দলের দিকে ইশারা করল। সুশোভন পলাশের হাতটা নিজের দিকে টেনে তার হাতে নিজের রিভলভারটা রুমালে মোড়া অবস্থায় তুলে দিল। এটা ধরো। না স্যার, আপনি নিজের ডিউটি করেছেন। আপনি অর্পণ মিত্রকে গুলি না করলে তিনি আরও গুলি চালাতেন, আরও লোক মরত। তুমিও জানো পলাশ, আমি পুলিশের দায়িত্ব পালনের জন্য অর্পণ মিত্রর উপর গুলি চালাইনি। সায়ন্তিকা মরে গেল। রাহুলকে তোমরা অ্যারেস্ট করবে, বিচারে হয়তো ওর ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হবে। ও মনোজ মজুমদারকে খুন করেছে। যে এই যুদ্ধের সেনাপতি, তার বিচার হবে না সেটা তো আর হয় না। দুঃখ শুধু একটাই, অর্পণ মিত্র মরল না। ভাস্কর মণ্ডল আর নরেশ দাসকে আমি নিজের হাতে খুন করেছি। চার্জশিটটা বানানোর সময় অসুবিধা হলে বলো, আমি হেল্প করে দেবো। পলাশ মাথা নিচু করল। এখন সে সবটা জানে। প্রথম থেকেই যে খটকাটা তাকে জ্বালাচ্ছিল সেটা আজ পরিষ্কার হয়ে গিয়েছে এখন আসার আগেই। এই কেসে প্রথম থেকেই পলাশের অবচেতন মন তাকে সাবধান করে দেওয়ার চেষ্টা করছিল বারবার। কেসের সব সূত্রগুলো কেমন যেন বড্ড সহজে সামনে এসে যাচ্ছে, যেন পলাশের সামনে সেগুলো সাজিয়ে দেওয়ার অপেক্ষাতেই ছিল। পুরো ব্যাপারটা বেশ কপি বুক ইনভেস্টিগেশন হয়ে যাচ্ছিল। প্রতিটি ধাপে একের পর এক হিসেব মিলে সিঁড়ি ভাঙা অঙ্কের মতো এগিয়ে চলছিল তদন্ত। সুশোভনের প্রতি অগাধ বিশ্বাসে পলাশ নিজের অবচেতনকে তলিয়ে বুঝতে চায়নি কখনো। আজ বামুনহাটিতে রাহুলে প্রতিবেশী ভদ্রলোক যখন লম্বা চওড়া লোকটির কথা বললেন, সন্দেহ পলাশের তখনও হয়নি। কিন্তু তবু লেবু লজেন্সের কথাটা বলার পরেই প্রথম সন্দেহটা জাগে। পলাশ জানে সুশোভনের সুগার পাই নেমে যায়। অসুস্থ হয়ে পড়েন তিনি, তখন লেবু লজেন্স মুখে দিয়ে চোষেন। তার পকেটে সবসময় লেবু লজেন্স মজুদ থাকে, কিন্তু তবু নিশ্চিত হতে পারছিল না সে। লেবু লজেন্স তো অনেকেই কিনতে পারে, কিন্তু আজ এই মুহূর্তে পুরো ব্যাপারটা তার কাছে পরিষ্কার। সুশোভন ইচ্ছে করেই পলাশের সামনে সত্যি মেলে ধরেছিলেন প্রথম থেকেই। সেটা পলাশ এতক্ষণে বুঝেছে। সুশোভন চাইছিলেন পলাশ তার ছড়িয়ে দেওয়া সূত্র ধরে সুস্মিতের মৃত্যুর আসল রহস্য খুঁজে বের করুক। শুধু একজন পিতা হিসেবেই নয়, একজন আইনরক্ষক হিসাবেও তিনি অর্পণ মিত্রকে শাস্তি দিতে চেয়েছিলেন। চাইলে অনেক আগেই অর্পণ মিত্রকে খুন করতে পারতেন সুশোভন, কিন্তু সেক্ষেত্রে শয়তানটা দুনিয়ার চোখে শহীদের মর্যাদা পেত। সারা জীবন ধরে আইন রক্ষা করে চলা সুশোভন রায় শেষ আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন শুধু অর্পণ মিত্রকে সেই আইনের চোখে অপরাধী প্রমাণ করার জন্য। পুরো খেলাটাই তিনি একতরফা খেলে গেছেন। সূত্রের পর সূত্র এগিয়ে দিয়েছেন পলাশের সামনে, অথচ সবসময় পলাশের সঙ্গে থেকেও পলাশ সেটা বোঝেনি। সায়ন্তিকা ও রাহুলের সন্ধান করতে গিয়ে একটা ব্যাপারে নিশ্চিত হয়েছিল পলাশ, দুজনেই সুস্মিত রায়ের কাছের মানুষ ছিল। একজন তার প্রেয়সী, যাকে সুস্মিত খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিল, আর একজন তার রুমমেট, যে তার মৃত্যুতে আত্মহত্যার বয়ান দিয়েছিল। তাহলে তৃতীয় ব্যক্তিকে? সুস্মিত রায়ের কাছের কেউ? লালবাজারে ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল। তারপরে কিছু কাজ সেরে সুস্মিতের ফাইলটা আবারও নিয়ে বসেছিল সে, আর ঠিক তখনই ধাক্কাটা লেগেছিল। তখনও অবাক হবার কিছু বাকি ছিল পলাশের। এতদিন এতবার সুস্মিতের ফাইল দেখেছে পলাশ, কিন্তু এত জরুরি ব্যাপারটা কিভাবে নিজের নজর এড়িয়ে গেল? আজ ফাইলের প্রথম পাতায় মৃত সুস্মিত রায়ের বাবার নামটা দেখে চমকে উঠেছিল পলাশ। সেই মুহূর্তে সে যেন আশ্চর্য হতেও ভুলে গিয়েছিল। মৃতের নাম সুস্মিত রায়, বয়স 24, উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, বাবার নাম শ্রী সুশোভন রায়, পেশা কলকাতা পুলিশে কর্মরত অফিসার।
তখনই বুঝে গিয়েছিল পলাশ কেন সুস্মিতের ছবি দেখে চেনা চেনা ঠেকেছিল তার। সে রাতে সুশোভনের বাড়িতে তার টেবিলে তার ফটো ফ্রেমে যুবক সুশোভনের কোলে ছোট্ট শিশুটির মুখ খুব বেশি বদলায়নি বড় হয়েও। অন্ধকারে দেখা না গেলেও সুশোভন বুঝলেন পলাশের চোখের পাতা ভিজে উঠেছে। সুশোভনের ছোট্ট ছেলেটা ছোট থেকেই মেধাবী ছিল, আর তেমনই ডাকাবুকো। তাই হয়তো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিল। অর্পণ মিত্রর প্রশা গুন্ডারা যখন সুস্মিতকে মেরে ফেলল, তখন তিনি ইলেকশনের ডিউটিতে ঝাড়গ্রামে ছিলেন। সেখানে ফোনে যোগাযোগ করতে পারেননি তাঁর স্ত্রী সুতপা। পরে জানতে পেরে অন্যদের মতো তিনিও ভেবেছিলেন সুস্মিত আত্মহত্যা করেছে, কিন্তু সুতপার কাছে জেনেছিলেন সুস্মিত তাকে জানিয়েছিল কিছু গোপন কথা। পুলিশের চাকরি করেন তিনি, বুঝতে পেরেছিলেন পুলিশি পদ্ধতিতে অপরাধীকে শাস্তি দিতে অনেক সময় লেগে যাবে। অপরাধ প্রমাণ করাও যাবে না, আদালতে কেউ বিশ্বাসও করবে না সুতপার কথা। তাকে হাত গুটিয়ে বসে থাকতে দেখে সুতপা আর ধৈর্য ধরে থাকতে পারলেন না। ছুটে গেলেন এমএলএ সাহেবের কাছে। অপমানিত হয়ে ফিরতে হলো তাকে। ছেলের শোকে সুতপাও চলে গেলেন মাস দুয়েকের মধ্যে। গত 2 বছর ধরে এই যুদ্ধের পরিকল্পনা করেছেন সুশোভন। সঙ্গে পেয়েছেন রাহুল এবং সায়ন্তিকাকে। আজ এতদিনে তার যুদ্ধ শেষ হলো। শেষ জয় তাদেরই হয়েছে। আকাশের দিকে মুখ তুলে চাইলেন সুশোভন। সুস্মিতকে ন্যায় দিয়েছেন ঠিকই, দুঃখ এই যে সায়ন্তিকাকে হারাতে হলো। অবশ্য তারা তো সব ছেড়েই এই যুদ্ধ শুরু করেছিলেন, জানতেন এরপর আর কেউ বাঁচবেন না। তবু ছেলেমেয়ে দুটোর ওপর বড্ড মায়া পড়ে গিয়েছিল তার। মোহমুক্ত হওয়া কি অত সহজ? তা যদি হতো তাহলে না চাইলেও পলাশকেই বা এত ভালোবেসে ফেলতেন কেন তিনি? আসলে ওদের মধ্যে নিজের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেতেন সুশোভন। ছোট থেকেই বাবার বড় ন্যাওটা ছিল যে সে। আজ তার কোনো কিছুই আর হারানোর নেই। অ্যাম্বুলেন্স এসেছে। মোহনাকে ওরা কয়েকজন মিলে পাঁজাকোলা করে তুলছে। বস্তির লোকেরাও হাত লাগিয়েছে। মোহনা যন্ত্রণা কাতর কণ্ঠে পলাশের দিকে তাকিয়ে বলল, এখানকার প্রেগনেন্ট মহিলাদের অপারেশনের জন্য কোর্টে পিটিশন দিতে হবে। প্লিজ একটু একটু দায়িত্ব নিয়ে ব্যবস্থা করুন। কেসের জন্য যা খরচ লাগবে, যত টাকা লাগবে সব আমি দেব। কোর্টে সাক্ষীও দেবো ডাক্তার হিসেবে, আর অর্পণ মিত্র স্ত্রী হিসেবেও। আর সুশোভন বাবুকে বলবেন যদি বেঁচে ফিরি ওদের যুদ্ধটা শেষ করার দায়িত্ব আমার। ওই মহিলাদের ন্যায়ের জন্য লড়াইটা আমি চালিয়ে যাব। একটু একটু দেখবেন প্লিজ। অর্পণ মিত্রর জ্ঞান ফিরে এসেছে। হাতটা ওপরে উঠিয়ে ও কিছু বলতে চাইল। একে ওঠাও অ্যাম্বুলেন্সে। নিজের লোকেদের নির্দেশ দিল পলাশ। মনটা খুব খারাপ লাগছে তার। নিজে এগিয়ে গিয়ে সুশোভনের পাশে দাঁড়ালো সে। সুশোভন পলাশের হাতটা ধরে নিজের হাতে নিলেন। সবার আগে তুমি একজন ন্যায় রক্ষক, মনে রেখো সেটা। দায়িত্বের মাঝে কখনো ব্যক্তি সুলভ অনুভূতি আনতে নেই। পলাশের গাল বেয়ে অশ্রুধারা নেমে এলো। সে মাথা নাড়ল। একটু সময়ের জন্য হয়তো অন্যমনস্ক হয়ে গিয়েছিল সে। আর ঠিক সেই মুহূর্তে পর পর 3 বার গুলি চলার শব্দে পুরো চত্বরটা কেঁপে উঠল। রাস্তা দিয়ে একটা কালো গাড়ি দ্রুত বেরিয়ে যেতে দেখতে পেল পলাশ। ছুটে গেল সে রাস্তার দিকে। গাড়ির গতির সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব ছিল না তার। হতাশ মুখে ফিরে এসে অ্যাম্বুলেন্সের পাশে এসে দাঁড়ালো। অর্পণ মিত্রের রক্তাক্ত শরীরটা এখনো অ্যাম্বুলেন্সে তোলা হয়নি।
তিনটের মধ্যে একটা গুলি তার গলা এফোর করে দিয়েছে, বাকি দুটো লেগেছে বুকে। বিমূঢ়ের মতো সেদিকে তাকিয়ে রইল পলাশ। অর্পণ মিত্রের শরীরে যে প্রাণ নেই সেটা বোঝার জন্য ছুঁয়ে দেখার প্রয়োজন হয় না। সুশোভনও পাশে ছুটে এসেছেন। এটা কি হলো স্যার? কারা ওই লোকগুলো? মৃত্যু অর্পণ মিত্র নিয়তি নির্ধারিত শাস্তি ছিল, কিন্তু এই যুদ্ধ এখনো শেষ হয়নি পলাশ। মনে রেখো, অর্পণ মিত্র শুধুমাত্র একটা বৃহত্তর খেলার পাপেট। সে অনেক বেশি জেনে ফেলেছিল, তাই ওকে সরিয়ে দেওয়া। কিন্তু কারা? খেলার সুতো যাদের হাতে ধরা আছে তারা। তুমি কি এখনো বোঝোনি? এই এত বড় একটা ব্যবস্থা অর্পণ মিত্রর পক্ষে একা চালানো কখনোই সম্ভব আর কে ছিল ওর সঙ্গে আপনি জানেন? না, জানি না। জানলে তাদেরও ছাড়তাম না। তবে এসবের পেছনে যেই থাকুক, সে বা তারা প্রভূত ক্ষমতার অধিকারী ও অর্থবান। ওদের কাছে পৌঁছানোটা খুব একটা সহজ হবে না, কিন্তু তুমি পারবে পলাশ। আমি জানি, পারলে তুমিই পারবে। পলাশ তাকিয়ে থাকে সামনের দিকে। একটা যুদ্ধ শেষের স্বস্তি না জয়ের আনন্দ, কোনোটাই এই মুহূর্তে তাকে ছুঁতে পারছে না। এই বস্তি, এই গলি, সামনের বড় রাস্তা, এর বাইরেও একটা অনেক বড় পৃথিবী আছে। সেখানে দাঁত নখ সানিয়ে বসে আছে কিছু দানব। যুদ্ধটা কঠিন, হয়তো অসম। সামনে দীর্ঘ পথ, বিপদ সংকুল। পলাশ জানে না সে পারবে কিনা। ভোর হয়ে আসছে, নতুন সূর্য নতুন দিনের আশা বয়ে আনছে। এই আশাটুকুই না হয় থাকুক শেষমেশ। শেষ হলো আজকের গল্প গর্ভসরবর। গল্পের বিভিন্ন চরিত্রে যেমন মোহনা, প্রদীপ্তা, সায়ন্তিকা, তানিশা, সুশোভন, শুভদীপ নাথ, পলাশ, সুমন, রাহুল এবং হকার সৌমিক দাস, মনোজ, স্নেহাদ্রি, অর্পণ, সৌরভ সাহা, মহিলা বর্ণালী, রজত, অভিক, পীযূষ, বিশ্ব, সজল, শুভঙ্কর, বাবা পার্থ, দোকানি দেবাঞ্জন। অন্যান্য চরিত্রে বিপুল, অভিজিৎ, অন্তু, আসঞ্জন, প্রদীপ্ত, বিশ্ব। ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বাই বিপুল। পোস্টার ডিজাইন রৌনক মণ্ডল। গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি আসঞ্জন। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। নমস্কার, শুভরাত্রি।